হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে 72তম ব্যাচের এলডিএম 72 এর 12তম ক্লাস। আজকে আপনাদের এসইও ইন্ট্রো এবং টাইপস এবং ক্লাসিফিকেশনের প্রথম ক্লাস। এবং আপনাদের একটু জানিয়ে রাখি, আপনাদের কিন্তু সামনে একটা পরীক্ষা হবে। এই যা যা আর কি ক্লাস ক্লাস করেছেন এগুলোর উপর সবগুলো নিয়ে পরীক্ষা হবে। তো আজকের একটা ক্লাস, আর আগামীকাল আমি একটা ক্লাস, আগামী ক্লাসে আরেকটি ক্লাস নিব। সেটা হবো কিওয়ার্ড রিসার্চ নিয়ে। এই দুটো ক্লাস নেওয়ার পরে আমি পরীক্ষা নিব। তো পরীক্ষা হবে এরকম, গুগল শিটস এর উপর পরীক্ষা নিব। এবং পরীক্ষার টপিক হবে এ পর্যন্ত যা যা শিখেছেন সেগুলোর উপরে। এবং আজকের ক্লাসটা যেটা নিব এবং আগামী ক্লাস যেটা নিব এগুলোর উপরেই বেশিরভাগ আনসার ইয়েগুলা হয়। এবং যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদের, জি, এমসিকিউ, বেশিরভাগই এমসিকিউ, আর দুই একটা শর্ট কোশ্চেন হবে। যেরকম প্রশ্ন আসতে পারবে যে, যেমন আজকের টপিক এসইও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এরকম আর কি প্রশ্ন আসতে পারে। এরকম এক লাইনের প্রশ্ন আনসার করবেন। আশা করি আমি বুঝাতে পেরেছি। আপনারা যখন পরীক্ষার প্রশ্ন করতে, আনসার করতে যাবেন, আপনাদের কিন্তু মোবাইল, আপনার নিজেদের মোবাইল নাম্বার চাবে। আর আপনাদের যে স্টুডেন্ট আইডি আছে সেই স্টুডেন্ট আইডি চাবে। অনেকেই কিন্তু প্রথম দিকেই বলবে যে আমার মোবাইল নাম্বার নেই। তাই আপনাদের কাছে এতদিন সময় আছে, এর মধ্যে মোবাইল নাম্বারটা জোগাড় করে নিন। এবং পরীক্ষার এক্সাম টাইম হলো 40 মিনিট হয়। 40 মিনিটে এক্সাম হয়। ইংরেজিতে, সব ইংরেজিতে হবে, বাংলা লেখা হবে না। এক্সাম টাইম হবে, আপনাদের এক্সাম হবে আজকে একটা ক্লাস আর আগামী একটা ক্লাস, এই দুইটা ক্লাসের পরে পরবর্তী যে এক্সাম শিডিউল হবে সেই শিডিউল টাইমে, সরি, ওই হঠাৎ করে নেট চলে গিয়েছিল, নেট ধাক্কা মেরেছে, আর কিছু না। তো কোন জায়গায় ছিলাম আমাদের প্রশ্ন? জি, আজকের ক্লাস হবে এবং নেক্সট একটা ক্লাস হবে। এই ক্লাসের পরে আপনাদের পরীক্ষা হবে, নেক্সট মানে পরবর্তী ক্লাসে। এবং পরীক্ষাটা হবে 40 মিনিটের। এবং পরবর্তী অন্য কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন গুলা করবো, ওটা আপনারা ঢুকলেই বুঝবেন। এক একটা মার্ক 40 মার্কের কোশ্চেন। আশা করি বুঝতে পেরেছেন। আনসার তো দিয়ে দিলাম। 40 মার্কসের কোশ্চেন না আপনারা, 40 মার্ক, পূর্ণমান 40, আপনারা ঢুকলেই বুঝবেন যখন পরীক্ষা হবে। আপনারা যা যা আছে সবগুলো পড়ে এসেন, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, এক্সাম নিয়ে আপাতত কথা তো বাদ বাদ দিলাম। এখন কথা হলো আপনারা একটু ডিসাইড করে নিয়েন। না, নেক্সট ক্লাসে না, নেক্সট ক্লাসে আমি আগে থেকে জানিয়ে রাখি সবকিছু। নেক্সট ক্লাসে আপনারা একটু ডিসাইড করে আমাকে জানাবেন যে এই লিঙ্কটা কতক্ষণ থাকবে। লিঙ্কটা কি, আপনাদের ক্লাস চলবে, পরীক্ষা হবে 40 মিনিট, তাহলে কি আমি 2 ঘন্টা রাখবো নাকি একদিন রাখবো? জি, ওরকমই হবে, ওরকমই হওয়ার কথা। আজকে যেহেতু শনিবার, ওরকম ডেটেই হওয়ার কথা। জি, এখন কথা হলো যে একদিন রাখবো নাকি আপনার 2 ঘন্টা রাখবো, এটা আপনারা ডিসাইড করে আমাকে বলবেন। এখন, এখনো তো টাইম হয় না, আরো একদিন পরীক্ষা আছে, আরো একদিন টাইম আছে, আপনারা চিন্তা করুন। আমরা এখন ক্লাসে যাই। ক্লাসে গিয়ে, ঠিক আছে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তা করছি। এখন আমরা ক্লাসে যাই। বেশিরভাগই একদিন লিখেছে। ঠিক আছে, ওয়ান ডে সবাই ওয়ান ডে লিখছে, তাহলে ওটাই দেখা যাবে। তো আমরা এখন ক্লাসে যাই। ঠিক আছে, ওকে, তাহলে আমরা ক্লাসে যাই।
আমার স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন? তো আজকের ক্লাস হলো আমাদের এসইও ইন্ট্রো, টাইপস এবং ক্লাসিফিকেশনের উপর। আপনাদের জন্য আমি একটা স্লাইড বানিয়েছি যাতে আপনারা ভালো মতো বুঝতে পারেন, দেখতে পারেন। আজকের ক্লাসটা কিন্তু সম্পূর্ণ থিওরিটিক্যাল ক্লাস হবে। যেহেতু থিওরিটিক্যাল ক্লাস, সুতরাং শুধুমাত্র আপনারা আনসার দিবেন। যদি বুঝেন তাহলে হ্যাঁ, না বুঝলে আপনি আমাকে না দিয়ে জিজ্ঞেস করবেন। এছাড়া পরীক্ষা নিয়ে এখন আর কোনো কথা হবে না, শুধুমাত্র ইয়েস আর নো দিয়ে আমাকে বলবেন। এখন আর কোনো কথা হবে না, ঠিক আছে? না হলে ক্ষতি আপনাদের। আজকেরটা একটু কঠিন টাইপের, যারা আর কি না বুঝে এসিওটা। তো আমরা এখন টপিকে যাই। তো এসিওটা কি? এসিও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। যখন যখন আমাদের যখন কোনো ওয়েল অপটিমাইজ ওয়েবসাইট সার্চ ইঞ্জিনের রুলস এবং রেগুলেশন এবং গাইডলাইন ফলো করে আমরা কোনো ওয়েবসাইট ডেভেলপ, ডিজাইন করি এবং এবং কিছু নির্দিষ্ট কিওয়ার্ড ধরে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করি, তখন তাকে এসইও বলা হয়। আমি একটি উদাহরণ দেই, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। ধরেন আপনার একটা গুগলে বিজনেস আছে, আপনার একটা বিজনেস আছে, একটা ধরেন আমরা অনেকেই ক্যানভাতে চাই। ক্যানভার একটা বিজনেস ধরি, আমার একটা ক্যানভার বিজনেস আছে। আমি চাচ্ছি যে আমার কেউ যদি ক্যানভা দিয়ে সার্চ দেয়, যে ক্যানভা সেল দিয়ে সার্চ দেয় যাতে আমার বিজনেসটা সেল হয়। কেউ গুগলে সার্চ দিল যে ক্যানভা, ক্যানভা সেল ইন বাংলাদেশ। এখন কেউ সার্চ দিলে কিন্তু প্রথম দিকে যদি যেটা আসবে, আমাদের একটা টেন্ডেন্সি হলো গুগল সার্চ ইঞ্জিনে কেউ যদি সার্চ দিয়ে প্রথম পেজে যেটা আসে সেটাই কিন্তু তারা পিক করে। তো এসইওটা হলো আমার যে বিজনেস হবে সেটা যদি প্রথম পেজে আসে এবং আমার যে ক্লায়েন্ট সে যদি প্রথম পেজে প্রথমটা থেকে যদি পেয়ে যায়, তাহলে কিন্তু আমার বিজনেস যেটা আসে সেটাই কিন্তু আর কি ক্লিক করে নিয়ে যায়। আরেকটা উদাহরণ দিই বিজনেস বিজনেস দিয়ে। ধরেন আপনার একটা ক্যানভা, যেমন বললাম আমার একটা সফটওয়্যার বিজনেস আছে, আমি সফটওয়্যারে বিভিন্ন ধরনের সাপোর্ট দিই। তো আমার যদি সফটওয়্যারের সাপোর্টটা ডিজিটাল মার্কেটের সাপোর্ট হয়ে থাকে এবং আমার ওয়েবসাইটটা যদি ফার্স্ট লিঙ্কের ফার্স্ট পেজের দিকে থাকে, তাহলে কিন্তু সে ইজিলি আর কি আমার কাস্টমার কিন্তু পেতে পারি। ধরেন আপনি একটা মনিটর দিয়ে সার্চ দিলেন, মনিটর হলো কিওয়ার্ড। তো মনিটর দিয়ে সার্চ দেওয়ার পরে যে বেস্ট মনিটর ইন বাংলাদেশ এটা দিয়ে সার্চ দেওয়ার পরে আমরা দেখলাম অনেকগুলো ওই দোকান আছে। তো যেটা আমার ফার্স্ট পেজে আসে সেটাই কিন্তু আমরা সার্চ দিয়ে নিই। একজন গুগল এসইও স্পেশালিস্ট কিন্তু বলেছেন যে একটা লাশ যদি আমরা গুম করতে চাই, এটা গুগলের সেকেন্ড পেজে আর কি গুম করা সবচেয়ে ইজি। কারণ বেশিরভাগই মানুষ কিন্তু গুগলের সেকেন্ড পেজে যায় না, গুগলের ফার্স্ট পেজেই কিন্তু দেখা যায় বেশিরভাগ মানুষই গুগলের ফার্স্ট পেজে থাকে, সেকেন্ড পেজে কিন্তু যায় না। সুতরাং আমরা যদি আমাদের ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা যদি প্রপার এসইও না করে থাকি, দেখা যায় কি আমাদের গুগলে ফার্স্ট পেজে কাছাকাছিও কিন্তু যাওয়া হয় না। এসইও কিন্তু অনেক বড় একটা পার্ট। তো আমরা চেষ্টা করব যতটুকু গুগলের সেকেন্ড পেজ বলতে। গুগলের সেকেন্ড পেজ বলতে কি বুঝায়? এক ভাইয়া প্রশ্ন করেছে, ধরুন আপনি যেহেতু প্রশ্ন করেছেন আমার পেজটা দেখতে পাচ্ছেন, আমি গুগলে সার্চ দিলাম দিলাম আপনার এই যে আমরা আপনার এখানে এই ইয়ারফোন দিয়ে আমরা একটা পিন্টারেস্টের ইয়ে বানিয়েছিলাম, ভাইয়া দেখেছিলেন? তো আমরা দিয়েছিলাম বেস্ট ইয়ারফোন ইন বাংলাদেশ, বেস্ট ইয়ারফোন প্রাইস ইন বাংলাদেশ। তো দেখুন এখানে প্রথমে স্টারটেক আসছে, স্টারল্যান্ড আসছে। এখন আপনি আমায় জিজ্ঞেস করুন, আপনি কি এখান থেকে কিনবেন নাকি এখানে গিয়ে সেকেন্ড পেজে গিয়ে কিনবেন? রোহান ভাইয়া, আপনি কি এখান থেকে গিয়ে কিনবেন
নাকি এখানে দ্বিতীয় পেজে গিয়ে তারপরে এখান থেকে কিনবেন? আশা করি আপনার আনসার আপনি নিজে পেয়ে গেছেন। তো এসইও হলো এই বিষয়টা, যে র্যাঙ্কিং এ সেকেন্ড পেজে যাওয়াটা হলো ফার্স্ট পেজে যাতে আমাদের লিংক আসে, সেটার জন্য যে কাজগুলো করা সেটাই হলো আপনার এসইও। তো আপনার ওয়েবসাইটে আপনার পেজটা যাতে ফার্স্ট পেজে আসে সেটার জন্য কাজগুলাই হলো এসইও। তো আরেকটা উদাহরণ দিই, আরো ভালো মতো বুঝতে পারবেন। আপনারা যে কয়জন আছেন, আপনারা কি জানেন ইউটিউবে কিভাবে আর্ন করা যায়? কমেন্টে জানান ইয়েস অর নো। একজন বলেছেন নো নো নো, ঠিক আছে। ইউটিউব থেকে আপনারা ভিউ, আপনারা যখন একটা কন্টেন্ট পাবলিশ করেন, কমপ্লিট কন্টেন্ট যখন পাবলিশ করা হয়, এটার মধ্যে কতগুলো ভিউ আছে তার উপরে কিন্তু আপনারা একটা আর্নিং পাবেন। ধরেন আপনার কন্টেন্ট যদি অনেক মানুষে দেখে, অনেক মানুষ যদি দেখে, তারপরে একটা নির্দিষ্ট সময় পরে ওটার উপর একটা বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনি পাবেন। ওটাকে মনিটাইজেশন বলে। মনিটাইজেশন যখন হয়ে যাবে, তারপরও আরো অনেক ভিউ হওয়ার পরে আপনি একটা এই টাকা বড় দেখে অ্যামাউন্ট একটা পাবেন। এখন কথা হলো, আপনার কন্টেন্ট যে ভিউ হবে সেটার প্রবাবিলিটি কখন হবে? তখনই হবে যখন আপনার কন্টেন্টটি ফার্স্ট পেজে আসবে। ধরেন আপনি একটা ফুড রেসিপি দিয়ে একটা কন্টেন্ট দিয়েছেন, ধরেন একটা ইজি বলি, আপনি ডিম পোস্ট দিয়ে একটা কন্টেন্ট দিয়েছেন, নর্মাল একটা কথা বললাম, জাস্ট এক্সাম্পল। এখন কথা হলো, কেউ একটা ডিম পোস্ট দিয়ে একটা ভিডিও জিজ্ঞেস করলো হাউ টু মেক এ ডিম পোস্ট। তো আপনার কন্টেন্টটি প্রথম পেজে আসার প্রথম পেজে আসার প্রবাবিলিটি কত? অবশ্যই যদি আপনার ডেসক্রিপশনটা এবং আপনার কিওয়ার্ড গুলা একবারে বেস্ট হয় এবং প্রপার এসইও টাইপ যদি হয়, তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা ফার্স্ট পেজে আসার প্রবাবিলিটি বেশি হয়। আমি কি বুঝাতে পেরেছি এসইওটা কেন গুরুত্বপূর্ণ? এসইওটা কেন গুরুত্বপূর্ণ আমি কি বুঝাতে পেরেছি? ওকে, এখন আমরা বুঝবো যে কিওয়ার্ড আর প্রিফেসটা কি। আমি কিন্তু একটা কিওয়ার্ড কিন্তু বলেছি, কিওয়ার্ড মানে হলো একটি শব্দ, এবং কিওয়ার্ড অনেকগুলো শব্দ মিলে কি ফ্রেজ হয়। আমি কিন্তু একটু আগেও বলেছিলাম মনিটর, এটা একটা কিওয়ার্ড, এবং অনেকগুলো শব্দ মিলে একটা কি ফ্রেজ হয়। যেমন বেস্ট বেস্ট মনিটর ইন বিডি, এটাও কিন্তু কি ফ্রেজ। আমি আরেকটা উদাহরণ এখানে লিখে দিয়েছি, যেমন শপিং মল, এটা কিন্তু দুটা শব্দ, কিন্তু এগুলো একটা দিয়ে কিন্তু কিওয়ার্ড। রফিক ভাইয়া, আপনি কোনটা দিয়ে বুঝেননি আমাকে বলুন, আপনি কোন বিষয়টি বুঝেননি এসইওর? না বুঝলে আপনি লিখুন এসইও বুঝেননি। এসইও হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। বিষয়টা হলো যে আপনি যারা কন্টেন্ট পাবলিশ করলেন, এটা গুগলের যাতে প্রথম পেজে আসে, এটার জন্য আপনার সঠিক কিওয়ার্ডের ইউজ করা এবং আপনার কন্টেন্টটি সুন্দর মতো গুছিয়ে দেওয়া, এটাই হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমি কি বুঝতে পেরেছি? এটা হলো এক কথায়। জি, এটাও আপনার হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আমরা কিওয়ার্ডটাই কিন্তু ইউজ করি। আমরা যে পিন্টারেস্টে হ্যাশট্যাগ ইউজ করেছি, আমরা কিন্তু কিওয়ার্ড ইউজ করেছি। আমরা ইয়ারফোন ইউজ করেছি না, যাতে হ্যাশট্যাগ দিয়ে কিন্তু আমরা কিওয়ার্ড ইউজ করেছি। ওকে, এবং যেটা বললাম শপিং মল হলো কিওয়ার্ড, আর কি ফ্রেজ হলো বেস্ট শপিং ইন বিডি। এতটুকু ক্লিয়ার সবার? জি, আপনি কিওয়ার্ডের আপনার এগুলা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করছি, তখন আপনার এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে রোহান ভাইয়া, আপনার এই বিষয়টাও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা যে সার্চ ইঞ্জিনে সার্চ করছি, তো সার্চ ইঞ্জিন গুলো আমরা দেখে আসি আমরা কি কি সার্চ ইঞ্জিন সম্পর্কে জানি। আমরা কিন্তু গুগল সম্পর্কে জেনেছি,
ইউটিউব সম্পর্কে জেনেছি। আর কি কি সার্চ ইঞ্জিন আছে? আমরা কিন্তু বিং সম্পর্কে জানি, পিপিলিকা সম্পর্কে জানি, ডাক ডাক গো সম্পর্কে জানি, ইয়াহু সম্পর্কে জানি, এওএল সম্পর্কে জানি। তারপরে আরো অনেক সার্চ ইঞ্জিন, ask.com, এইগুলো কিন্তু সবগুলো সার্চ ইঞ্জিন কিন্তু আছে। এগুলো সবগুলো সার্চ ইঞ্জিন কিন্তু একই অ্যালগোরিদমে চলে, এবং এগুলোর সার্চ ইঞ্জিনকে ম্যানিপুলেশন করে আমরা কিন্তু আমাদের কন্টেন্টটাকে উপরে উঠাবো। জি, পিপিলিকা যেটা আমি বললাম, এটা আমাদের বাংলাদেশি সার্চ ইঞ্জিন। তো এগুলা সবগুলো সার্চ ইঞ্জিনকে আমরা ম্যানিপুলেট করে আমাদের কন্টেন্টটাকে উপরে উঠানো হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, যাতে আমাদের কন্টেন্টটা উপরের দিকে আসে। যেমন আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার ওই আমার পেজের নাম যদি আমি লিখি, তাহলে দেখা গিয়েছে আমার পেজটা প্রথম দিকে আছে। মজিলা ফায়ারফক্স ব্রাউজার আর সার্চ ইঞ্জিন কিন্তু একরকম না। ব্রাউজার হলো যেটা দিয়ে আমরা ব্রাউজ করি, ইন্টারনেটে ব্রাউজ করি, এটা ব্রাউজার। আর সার্চ ইঞ্জিন হলো, যেমন পিন্টারেস্ট কিন্তু একটা সার্চ ইঞ্জিন একরকম, যেখানে আমরা সার্চ করছি, কন্টেন্ট সার্চ করছি। আর ব্রাউজার হলো যেটার মধ্যে আমরা ইন্টারনেট সার্চ করছি। ব্রাউজার আর সার্চ ইঞ্জিন দুটো কিন্তু এক না। আমিনুল কবির, ঠিক আছে? বিষয় ক্লিয়ার? ওকে। তো হাউ এসইও ওয়ার্কস, এসইও কিন্তু তিন ভাবে কাজ করে। একটা হলো ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং। ধ্রুবন বিশ্বাস জিজ্ঞেস করেছে ব্রাউজার কি, আর ইয়ে জিজ্ঞেস করেছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এগুলো কি সার্চ ইঞ্জিন? না, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এটাকে সার্চ ইঞ্জিন আপনি বলতে পারেন না। এগুলো এক একটা ওয়েব অ্যাপ, ওয়েব অ্যাপ, ঠিক আছে? ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এগুলো একটা ওয়েব অ্যাপ। এগুলা ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ দুইটাই। ওয়েব অ্যাপ এর জন্য কারণ এগুলো কিন্তু, এগুলোর মধ্যে কিছুটা আপনার কোডিং দেওয়া থাকে, এগুলো কিন্তু আপনার কথাগুলো বুঝে। এগুলা নিয়ে আমরা সামনের ক্লাসে আমি আরেকটু ডিটেলস ভাবে আলোচনা করব, আজকে ক্লাসে না। ঠিক আছে তাসনিম মজুমদার? ওয়েব অ্যাপ নিয়ে আমি আর পরের সামনে ক্লাসে আলোচনা করব। তো ভাইয়া জিজ্ঞেস করলো ব্রাউজারটা কি। ব্রাউজারটা যদি আমি বুঝাতে চাই, আমরা যে যে গুগল ক্রোম ইউজ করতেছি, মোহন বিশ্বাস, এটা হলো ব্রাউজার। গুগল ক্রোম হলো ব্রাউজার, ঠিক আছে? অপেরা মিনি ব্রাউজার, তারপরে আর যেগুলো আছে ওগুলো সবই ব্রাউজার। ব্রাউজার দিয়ে আমরা গুগল ক্রোম ইউজ করি। একটা উদাহরণ হলো, আমরা মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড চালাই না? মোবাইল দিয়ে অ্যান্ড্রয়েড চালালে কিন্তু আমরা মোবাইলকে অ্যান্ড্রয়েড বলতে পারি না। আমরা মোবাইলের মধ্যে কিন্তু উইন্ডোজ, আমরা যদি চেঞ্জ করি আমরা কিন্তু লিনাক্সও চালাতে পারি। তো এই বলে কি আমরা মোবাইলকে অ্যান্ড্রয়েড বলতে পারি? আমরা মোবাইলের যদি লিনাক্সে চেঞ্জ করি, জি, ওটাকে অপারেটিং সিস্টেম। অ্যান্ড্রয়েড এটা অপারেটিং সিস্টেম। আমি বোঝাতে চাচ্ছি অ্যান্ড্রয়েড মোবাইলটা একটা খোলস, ওর মধ্যে আমি যা ঢুকাচ্ছি সেটাই আর কি কাজ করছে। আমি ভাইয়াকে বোঝাচ্ছি যে ব্রাউজারটা কি। এটা একটা ব্রাউজার, এটা একটা ব্রাউজার, দিস ইজ এন অ্যাপ, এটা একটা অ্যাপ্লিকেশন। ব্রাউজার একটা অ্যাপ্লিকেশন। ভাইয়া কি বুঝতে পেরেছেন? বিশ্বাস ভাইয়া, বাবুল, মোহন, বিশ্বাস ভাইয়া কি বুঝাতে পেরেছি আমি ব্রাউজার আর ইয়েটা? ঠিক আছে, ওকে। তো যেটা বুঝাচ্ছিলাম, হাউ এসইও ওয়ার্কস, এসইও তিন ভাবে কাজ করে, ক্রলিং, ইন্ডেক্সিং আর র্যাঙ্কিং, এই তিন ভাবে কাজ করে। তো আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। যখন আমরা একটা ওয়েবসাইট পাবলিশ করি, এরকম একটা ওয়েবসাইট, যখন ওয়েবসাইট হতে পারে, আর্টিকেল হতে পারে, বা ব্লগ সাইট হতে পারে, যে কোনো কিছু হোক, আমরা যখন পাবলিশ করি তখন
এরকম একটা ভার্চুয়াল স্পাইডার অথবা একটি বট, ঠিক আছে, ধরেন একটা ব্রাউজারের বট, এরকম একটি বট আমাদের এই ওয়েবসাইটের এই ডান সাইড থেকে, এই বাম সাইড থেকে ডান সাইডের নিচ পর্যন্ত হেঁটে যায়, ঠিক আছে, এটাকে আমরা ক্রলিং বলি। তো ক্রল বা হেঁটে যায়, এই হেঁটে গিয়ে আমাদের এই ওয়েবসাইটটাকে পড়ার চেষ্টা করে, পড়ে মানে বোঝার চেষ্টা করে আমরা এই কন্টেন্টটা কি লিখেছি, এবং কন্টেন্টটা পড়ে চেষ্টা করে আমরা কোন ক্যাটাগরি, মানে কোন ক্যাটাগরিটা আর কি পড়ে, এটা কি ফুড টাইপের আমরা কন্টেন্ট লিখেছি, নাকি এটা স্টাইল ক্যাটাগরি প্রবলেম, স্টাইল টাইপের আমরা এই কন্টেন্ট লিখেছি, নাকি আমরা লিখেছি ওই বিজনেস টাইপের কন্টেন্ট, মানে কি টাইপের কন্টেন্ট আমরা লিখেছি। এটা লিখে এটাকে 3 টাইপের ভাগ করে। দেখুন এটা লিখেছে যে ইয়োর সাইট ইজ ইন্ডেক্সড আন্ডার দ্য রিলিভেন্ট ক্যাটাগরি অ্যান্ড সার্চ টার্ম। তো আমরা প্রথমে ক্রলিং করলো, তারপরে এটা ইন্ডেক্স করে, ক্যাটাগরিজ করার পরে এটা 3 ধাপে ইন্ডেক্স করে, যে ইয়োর সাইট ইজ ইন্ডেক্সড আন্ডার দ্য রিলিভেন্ট ক্যাটাগরিজ অ্যান্ড সার্চ টার্মস। এগুলো যখন ক্যাটাগরি করে ফেললো, তারপরে তারা বিভিন্ন ভাবে আলাদা আলাদা ক্যাটাগরি করার পরে আলাদা আলাদা ভাবে ইন্ডেক্স করে, ইন্ডেক্স করার পরে ইন্ডেক্স করা কমপ্লিট হলো, এখন র্যাঙ্ক করবে। যে আমরা যখন এই ধরেন আমি যেমন মনিটর বললাম, মনিটর দিয়ে যখন সার্চ করবে তখন যাতে সুন্দর মতো ইজিলি পায়, এই জন্য সে র্যাঙ্ক করে দিবে। নেক্সট টাইম ইয়োর when a user searches and it matches your topic of your content, your website will rank on ACRP. ইন্ডেক্সটা বুঝলাম না, আমি আগে ইয়েটা শেষ করি, আপনার কথা আমি দিচ্ছি। নেক্সট টাইম when a user searches and it matches the topic of your content, your website will rank on ACRP. ACRP হলো সার্চ ইঞ্জিন র্যাঙ্ক পেজ। তো প্রথমত হলো, ভাইয়া বললো যে ইন্ডেক্সটা বুঝেনি, আমি ইন্ডেক্সটা বুঝাচ্ছি। যে প্রথমে ধরেন আমি একটা ফুড রিলেটেড একটা কন্টেন্ট আমি পোস্ট করেছি, বাবন মোহন ভাইয়া আপনি যেটা বললেন যে ধরেন আমি একটা ফুড রিলেটেড ওয়েবসাইট আমি পোস্ট করেছি, পোস্ট করার পরে এটি ও ক্রল করলো, ক্রল করে বুঝলো যে এটা ফুড কন্টেন্টে পড়েছে। ধরেন আমি বার্গারের টাইপের একটা এই পোস্ট করেছি, বার্গার টাইপের একটা পোস্ট আমি করেছি বা একটা ওয়েব পেজ বানিয়েছি যেটার মধ্যে শুধু বার্গার ছাড়া কিছু নেই। তো সে বুঝলো যে আমার এই ওয়েবসাইটটা হলো বার্গার নিয়ে, তারপরে সে এটাকে ইন্ডেক্স করলো, প্রথমে করলো ক্রলিং করে বুঝতো এটা বার্গার, তারপরে সে এখন ইন্ডেক্সে গেল, ইন্ডেক্সে করে সে বুঝলো বার্গার হলো ফুড, ফুড দিয়ে সে ফুড ইন্ডেক্সে দিয়ে দিল। এখন সে এখন র্যাঙ্ক করবে, এখন সে দেখবে যে এটা যখন কেউ ফুড লিখে বার্গার লিখে দিচ্ছে তখন সে কিওয়ার্ডটাকে র্যাঙ্ক করে বলবে। রুহুল আমান বলল রিপিট বলেন, রিপিটে আবার এখন যেহেতু ফুড দিয়ে আগে বললাম, ধরেন ইয়ারফোন, ইয়ারফোন দিয়ে আমি এক ধরেন রেজারের একটা ইয়ারফোনের আমি একটা ওয়েবসাইট বানিয়েছি, রেজারের ইয়ারফোনের যখন একটা ওয়েবসাইট বানিয়েছি, তো সে এই ক্রল করলো, ক্রল করার পরে সে পেলো যে রেজারের একটা ইয়ারফোন আছে। এখন সে এটাকে ইন্ডেক্স করে দেখলো যে রেজারের ইয়ারফোন ইলেকট্রনিক্স ইন্ডেক্সের মধ্যে আছে, ইন্ডেক্স ইন্ডেক্স করলো এটা ইয়ারফোন, ইয়ারফোন মানে ইলেকট্রনিক্স এর ইন্ডেক্সের মধ্যে দিল। এরপরে যখন কেউ ইয়ারফোন দিয়ে সার্চ দিবে, ইয়ারফোন দিয়ে রেজারের ইয়ারফোন দিয়ে সার্চ দিল, তখন এটাকে সেই অনুযায়ী র্যাঙ্ক করে এটাকে তার ইউজার যে আছে তাকে দেখাবে। এটা আরো বোঝানোর জন্য আমি আরেকটা ছবি দিয়েছি, দেখুন যে এখানে একটা বট আছে, সে আমার ওয়েব পেজে ক্রল করে এটাকে পেজটাকে অ্যানালাইজ করলো, অ্যানালাইজ করার পরে এই ডাটাগুলো তাদের যে সার্ভার আছে সার্ভারে এই ডাটা স্টোর করলো। এখন আমার ইউজার যখন এই তার যে কিওয়ার্ড আছে কিওয়ার্ডটা আর কি সে দিয়েছে, এবং সে কিওয়ার্ডটা যখন দিয়েছে সে ডাটাটা আর কি তাকে পাঠিয়েছে। তো এই স্টোর ডাটা থেকে সে আমি যে বললাম
আপনার ইয়ারফোনের ডাটা সে পাঠালো, যে ইয়ারফোন দাবে কিছু আছে নাকি, সেই ডাটাটাকে খুঁজলো, খুঁজে সে ডাটাটা সেন্ড করলো। সে এই একইভাবে সে র্যাঙ্কিং করে সে তাকে রেজাল্টটা দেখালো। রুহুল আমিন ভাইয়া, আমি কি বুঝাতে পেরেছি? যেহেতু কোনো, ওকে, তো নেক্সট আমরা টপিকে যাই, যে এসইও টাইপ। এসইও টাইপ আমরা যখন বলবো, এসইও টাইপ হলো নরমালি ইথিক্যালি আপনার 4 প্রকার হয়। ইথিক্যালি বলতে হলো নৈতিকতার দিক থেকে, নৈতিকতার দিক থেকে আমরা বলবো হলো এসইও 4 টাইপের। তো কি কি? একটা হলো হোয়াইট হ্যাট, মানে সাদা হ্যাট। একটা হলো ব্ল্যাক হ্যাট, মানে কালো কালো হ্যাট। একটা হলো গ্রে হ্যাট, মানে দুইটার মিক্স, হোয়াইট হ্যাট এবং ব্ল্যাক হ্যাটের মিক্স। আর একটা হলো নেগেটিভ হ্যাট, এটা মানে একটু অন্যরকম। নেগেটিভ হ্যাট অনেক রকম ব্ল্যাক হ্যাট টাইপের, কিন্তু একটু অন্যরকম। এটা হলো 4 টাইপের। আরেকটা হলো আদার টাইপের এসইও আছে, সেটা হলো অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, আর লোকাল এসইও। অন পেজ এসইও যেমন দেখে, লেখা দেখে বোঝা যাচ্ছে, যেটা পেজের মধ্যে থাকবে সেটা অন পেজ এসইও। অফ পেজ এসইও হলো বাইরে থেকে আর কি যে পেজ আছে সেটা অফ পেজ এসইও। টেকনিক্যাল এসইও হলো যেটা টেকনিক্যালি কাজ করবে সেটা হলো টেকনিক্যাল এসইও। আর লোকাল এসইও হলো যখন কোনো আমাদের এই জিও, মানে আপনাদের আমাদের যে জায়গা আছে, জায়গা রিলেটেড এসইওটা হয়, সেটা হলো লোকাল এসইও। এটা আমি আগে জাস্ট একটা এই প্রাইমারি কথা বললাম, এখন এর ডিটেলস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমে হলো হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাট এসইও এসইও টেকনিক হলো গুগলের সুপারিশকৃত যে কোনো ওয়েব পেজ বা ওয়েবসাইটের র্যাঙ্কিং বৃদ্ধির জন্য এটি করে আপনি গুগল পেজে প্রবেশ করেছেন, যা আপনাকে আপনার ব্যবসাকে অনলাইনে নেতিবাচকতা ছাড়াই ভালোভাবে প্রচার করতে সহায়তা করে। তো হোয়াইট হ্যাট এসইওটা কি, আমি এই 3 লাইনে আর কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। হোয়াইট হ্যাট হলো যেটা গুগল বলে যে তুমি এসইওটা করো। আমি যেমন পিন্টারেস্টে বলেছি যে 5টার বেশি আমরা কিওয়ার্ড ইউজ করব না, সেটাই হলো আপনার হোয়াইট হ্যাট এসইওর একটা উদাহরণ। যে আমরা করব হলো হোয়াইট হ্যাট এসইও, যেটা আর কি গুগল যেটা বলে দিয়েছে। যেমন আমি এসইওর ইসেও বললাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে যে বিধিনিষেধ আছে, সেই বিধিনিষেধ মেনে আপনি যেগুলো এসইও গুলা করবেন, এগুলো সবই হলো হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে পড়ে। তো কি কি হোয়াইট হ্যাট এসইও এর মধ্যে পড়ে? একটা হলো কিওয়ার্ড বেশি, মানে বেশি ইউজ না করা, বেশি ব্যাকলিঙ্ক না করা। ব্যাকলিঙ্কের উদাহরণ আমি কিন্তু আগেই দিয়েছি, কেউ যদি এখনই বলে রাখেন আমি আবারও বুঝিয়ে দিই। ব্যাকলিঙ্ক মানে হলো আপনার পিন্টারেস্ট যে আমরা করেছি, এটা কিন্তু ব্যাকলিঙ্কের একটা উদাহরণ। আমরা আর্টিকেল করেছি, এটাও কিন্তু ব্যাকলিঙ্কের উদাহরণ। ব্যাকলিঙ্ক বেশি না করা, এটা হলো এসইও, হোয়াইট হ্যাট এসইও বেশি একটা উদাহরণ। তারপর আরো কিছু উদাহরণ আছে, এগুলো আমি একটা একটা করে বলছি, আপনারা দেখুন। তো কিছু কিছু হোয়াইট হ্যাট এসইও এর অন্তর্ভুক্ত করে আপনার ওয়েবসাইটে সর্বোচ্চ মানের টেক্সট কন্টেন্ট প্রকাশ করা। তার মানে হলো যে আপনার হোয়াইট হ্যাট, যে আপনার কন্টেন্টটা যে করবেন, সেটা যাতে আপনি যা আছেন সেটাই যাতে থাকে। বিষয়টা হলো, আপনি মনে করেন একটা কন্টেন্ট দিলেন, একটা উদাহরণ দিই। ইউটিউবে আপনি একটা ভিডিও দিলেন, যেমন আমি প্রথমে বললাম ডিম পোচের ভিডিও দিলেন, কিন্তু আপনি কন্টেন্ট দিলেন এ কি করলো, মানে ইয়ে ইয়ে লিখলেন, ওই ছবিতে লিখলেন যে এ কি করলো, বাংলাদেশের এই মানুষে এ কি করলো, এটা দিয়ে আর কি কন্টেন্টের টাইটেল দিলেন বা ক্লিক বেক টাইটেল দিলেন। তো মানুষ না বুঝে আপনার ভিতরের জিনিসের সাথে আপনার উপর একটা মিল নেই। তো আর কি এটাই আর কি বোঝাতে চেয়েছে, যে আপনার কন্টেন্টের সাথে আপনার সবকিছু মিল থাকা। তো গুগল মনোযোগ দেয়, ঠিক আছে। আমি মাধন মোহন, আমি এই যে রিডিং পড়ছি, রিডিং পড়লেই বুঝতে পারবেন। গুগল অনেক মনোযোগ দেয় কোন ওয়েব পেজ বা ওয়েবসাইটের সমস্যাগুলি সবচেয়ে ভালো মতো সমাধান করছেন নাকি। যে আপনি আপনার যে কন্টেন্টের, আপনার যখন আপনার আপনার ওয়েবসাইটে যেটা দিচ্ছেন, আপনার ওয়েবসাইটে যখন একজন ঢুকছে,
অবশ্যই তার সমস্যাগুলো নিয়ে ঢুকছে, সেই সমস্যার সমাধান পাচ্ছে নাকি। ধরেন আপনি দিচ্ছেন যে, আমি বললাম ডিম পোচের একটা ভিডিও দিচ্ছেন, সে যাতে ডিম পোচ কিভাবে করে ওটারই আনসার পাচ্ছে নাকি, নাকি অন্য কিছুর জন্য আর কি আপনার ওখানে ঢুকে ওটা পাইনি। সে ঢুকতে গিয়েছিল অন্য কিছু দেখতে, কিন্তু গিয়ে দেখলো অন্য কিছু। আমি কি বুঝাতে পেরেছি বাবুন মোহন? যদি না বুঝতে পারি আমাকে বললেন। সার্চার কি পৃষ্ঠা থাকা বিষয়বস্তুর সাথে সন্তুষ্ট, না বুঝতে পারেন। ধরুন আপনি একটা কন্টেন্ট দিয়েছেন যে এই ইয়ারফোনের রিভিউর একটা ভিডিও দিয়েছেন, কিন্তু আপনি কন্টেন্টের এই উপরে লিখেছেন যে মনিটর রিভিউ। তো আপনার কন্টেন্টের মধ্যে কিন্তু ভিতরে দেওয়া আছে ইয়ারফোনের রিভিউ, কিন্তু কন্টেন্টের উপরে লেখা আছে মনিটর রিভিউ। তো যে ভিতরে আপনার কন্টেন্টের ভিতরে ঢুকবে, সে কিন্তু মনিটরের কথা চিন্তা করে ভিতরে ঢুকবে, কিন্তু ভিতরে কিন্তু দেওয়া আছে ইয়ারফোনের কথা। দুটো কি মিললো? আশা করি মিললো না। তার মানে সে কিন্তু তার সমস্যার সমাধান কিন্তু পেল না। আর এগুলো কিন্তু সবকিছুই গুগল দেখে। যখন দেখবে যে আপনার ভিতরে জিনিসের সাথে সামনের কিছু মিল নেই, তখন এটা হোয়াইট হ্যাট এসইওর মধ্যে পড়বে না। সে বলছে যে আপনার ভিতরের কন্টেন্টের সাথে বাইরের কন্টেন্ট যাতে মিল থাকে, এবং যে যাতে এই আপনি যে সমস্যার সমাধান দিয়েছেন সেটা যাতে ঠিক ঠিক মতো করার চেষ্টা করেন। আমি কি বুঝাতে পেরেছি? যাতে আপনি উপরের টাইটেলটাও যাতে ঠিক রাখেন। তো আমি আবারও পড়ছি যে গুগল অনেক মনোযোগ দেয় কোন ওয়েব পেজ বা ওয়েবসাইট সার্চারদের সমস্যাগুলি ভালোভাবে সমাধান করছে কিনা। সার্চার কি আপনার পৃষ্ঠায় থাকা বিষয়বস্তুর সাথে সন্তুষ্ট? আপনার বিষয়বস্তু কেবল সমস্যার সমাধান করা নয়, জি, এটি ইউজারদের জন্য সহজ এবং মজাদার, যাতে মজাদার উচিত তাতে সহজেই বুঝতে পারে। এটা হলো। তারপর নেক্সটটা হলো ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করা। আবারও গুগল এর কাছে ইউজারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাদের সন্তুষ্টি থাকা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটটি অন্য ওয়েবসাইটের লিঙ্ক করা এবং অ্যাক্সেস হওয়া নিশ্চিত করতে হবে। মানে কথা হলো যে আপনি যে এই ওয়েবসাইটটি করেছেন, এই ওয়েবসাইটের লিঙ্ক অন্য ওয়েবসাইটের সাথে যে করেছেন, এই লিঙ্কটার এই ভালো মতো আর কি করছেন কিনা। মানে ওয়েব লিঙ্কের ব্যাক লিঙ্কের কত, ব্যাক লিঙ্ক বেশি নাকি কম, এটাও কিন্তু আর কি ওরা এই করতে পারে, পরিমাপ করতে পারে। আপনি যদি বেশি ব্যাক লিঙ্ক করেন, ওরা কিন্তু বুঝতে পারবে যে আপনার যে ওয়েব লিঙ্ক করা আছে এবং এক্সেস দেওয়া আছে আপনার ব্যাক লিঙ্ক, এগুলো বেশি নাকি খারাপ, মানে বেশি নাকি কম, এটার উপরও আর কি ওরা দেখে। তো এটাই আর কি বোঝাতে চেয়েছে এখানে, যে ইউজার ফ্রেন্ডলি অ্যাক্সেস করা, যাতে সবাই সব দিক থেকে ভালো মতো ঢুকতে পারে। তারপর হলো সোশ্যাল মিডিয়া আপনার পৃষ্ঠার দিকে শেয়ার করা। এটা হলো যাতে সোশ্যাল মিডিয়া থেকেও যাতে আপনার পেজে আর কি ঢুকতে পারে, ফেসবুক ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবগুলা পেজে আর কি যাতে শেয়ার করবেন। এভাবে আর কি আপনি হোয়াইট হ্যাট এসইও করতে পারেন। যে মনে করেন আপনি একটা ওয়েবসাইট বানিয়েছেন, এর মধ্যে অবশ্যই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সবগুলো লিঙ্ক গুলো দিবেন, যাতে আপনার ওই পেজটি সব জায়গায় লিঙ্ক আপ থাকে এবং ইজিলি গুগলের সার্চ ইঞ্জিনের সাথে একটা কানেক্টেড থাকে। এইচটিএমএল অপটিমাইজ করা, এটা হলো আপনি আগেও বলেছি যে আমরা যখন আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করেন আর এইচটিএমএল দিয়ে করেন, আমরা পুরানো এইচটিএমএল ইউজ করব না, আমরা HTML5 ইউজ করব। আর যদি কোনো নতুন ভার্সন আছে, যদি ওয়ার্ডপ্রেস ইউজ করেন, তাহলে প্রায় দেখা যায় ওয়ার্ডপ্রেসের নতুন নতুন ভার্সন আছে, এগুলো বারবার গিয়ে এই আপডেট দিব। আর যদি HTML ইউজ করি, যখনই সিএসএস এর নতুন আপডেট আসবে, সেই সিএসএস এর নতুন আপডেট দিব। এটি আর কি এখানে লিখেছে যে HTML অপটিমাইজ করা। এবং আমরা যে কোনো যদি নতুন কোড দেওয়া লাগে, আমরা প্রতিবার আর কি ঢুকতে গিয়ে বুঝবো যে কোনো কিছু চেঞ্জ করা লাগবে কিনা।
যখনই কোনো ডেভেলপার থাকবে সেই বুঝবে যে ওয়েবসাইটে ঢুকতে কোনো প্রবলেম হচ্ছে নাকি, যে ইউজার আসছে তার কোনো সমস্যা হচ্ছে নাকি, এইগুলা টুকটাক জিনিস আপনার এমনি ওয়েবসাইটে ঢুকলেই আপনি বুঝতে পারবেন। তো এইচটিএমএল অপটিমাইজ করাও কিন্তু আপনার একটা হোয়াইট হ্যাট এসইওর কাজ। আশা করি আমি বুঝতে পেরেছি যে এই হোয়াইট হ্যাট এসইও নিঃসন্দেহে অনুসরণ করা হলো, এগুলো অনুসরণ করা হলো হোয়াইট হ্যাট এসইওর কাজ। এবং গুগলকে এগুলো আপনি যদি করেন, এগুলো নর্মাল কাজগুলো করলেই বুঝতে পারবে যে আপনার ওয়েবসাইটটি হেলদি এবং আপনার ওয়েবসাইটটি হোয়াইট হ্যাট এসইও দিয়ে আর কি আপনার খুব দ্রুত র্যাঙ্ক আপ করবে। আমি কি বুঝতে পেরেছি? এটুকু বুঝতে পেরেছেন হোয়াইট হ্যাট এসইও দিয়ে কিভাবে আপনার ওয়েবসাইটটা নর্মাল ভাবে উঠানো যাবে? তারপর নেক্সট টপিকে যাব। ইয়েস নো কিছু লিখুন। ওকে, একজন লিখেছে ওকে, ইয়েস বুঝছি। ওকে, তাহলে নেক্সট হলো ব্ল্যাক হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাট এসইও হলো হোয়াইট হ্যাট এসইওর সম্পূর্ণ উল্টো। ঠিক আছে? তো ব্ল্যাক হ্যাট এসইও হলো দ্রুত ফল পাওয়ার একটি দ্রুত উপায়। ঠিক যেমন দ্রুত উঠবে, ঠিক তেমনি আমার এই ওয়েবসাইটটাকে দ্রুত গুগলের সার্ভার থেকে, মানে ওয়েবসাইটটা আপনার সার্ভার থেকে দ্রুত নামিয়ে দেওয়ার জন্য দ্রুত উপায় হলো ব্ল্যাক হ্যাট এসইও। আমি কি বুঝাতে পেরেছি? ব্ল্যাক হ্যাট এসইও যেমন আমাদের সার্চ ইঞ্জিনের উপরের দিকে দ্রুত উঠাবে, তেমনি ওয়েবসাইট থেকেই আর কি ওয়েবসাইটটাই আর কি উঠায় দেওয়ার দ্রুত উপায় হলো, আজকের ক্লাসটা প্র্যাকটিক্যাল না, আজকের ক্লাস আর আগামী ক্লাস দুটোই হলো আপনার ইয়ের ক্লাস, থিওরি ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস পরীক্ষার পরে। আর সাদুল হক, আশা করি আপনাকে বুঝতে পেরেছি। আজকের ক্লাস আর আগামী ক্লাস দুটোই হলো আপনার ইয়ের ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস। আমি কিছুটা আর কি বোঝানোর চেষ্টা করব পরের ক্লাস। তো কি জানি বলছিলাম, ব্ল্যাক হ্যাট এসইও। তো আমি যেটা বললাম, ব্ল্যাক হ্যাট এসইও হলো যেভাবে একটি দ্রুত একটা ওয়েবসাইটকে উপরের দিকে উঠাতে পারে, ঠিক তেমনি ওয়েবসাইটটাকে একবারে সার্ভার থেকে ডিলিট করার জন্য ওই যথেষ্ট। তো এখানে প্রথম লাইনে লিখেছে ব্ল্যাক হ্যাট এসইও দ্রুত ফলাফল পাওয়ার একটি উপায়, ঠিক তেমনি এটি আপনার ওয়েবসাইটটিকে গুগলের সার্ভার থেকে মুছে ফেলার দ্রুত উপায়। ব্ল্যাক হ্যাট এসইও কৌশলগুলি সব গুগলের অ্যালগোরিদম গুলো ম্যানিপুলেশন এবং এক্সপ্লয়েট করা নিয়ে কাজ করে। মানে কথা হলো, গুগলের কিছু অ্যালগোরিদম আছে যেগুলো আমি আপনাকে বললাম যে গুগল কি আমরা ব্ল্যাক হেড হোয়াইট হেড এসইও যেগুলো আমরা ইউজ করব, সেগুলো মিস ইউজ করাই হলো ব্ল্যাক হেড এসইওর কাজ। আপনি দ্রুত র্যাঙ্ক করবেন, তবে কেবল স্বল্প সময়ের জন্য। কারণ গুগল লক্ষ্য করা শুরু করবে যে আপনার পৃষ্ঠাটি হয়তো প্রকৃতপক্ষে যে উদ্দেশ্য পূরণ করেছে না, তার চেয়ে প্রচুর ক্লিক পাচ্ছে। যেমন আমি বললাম যে আপনার যে উদ্দেশ্যে আপনার পেজটা করেছেন, না এটা দিব না, এটা আপনার নিজেরা এই ভিডিও থাকবে, ভিডিওতে আছে, সেটাতে আপনারা নিজেরা বুঝবেন করবেন। তো কিছু ব্ল্যাক হেড এই এসইওর কৌশলগুলোর মধ্যে হচ্ছে লিঙ্ক স্প্যামিং, কিওয়ার্ড, আমি যে ভুলে গেলাম। তো এতটুকু তো বুঝছেন যে ব্ল্যাক হেড এসইওটা কি। তো ব্ল্যাক হেড এসইওর মধ্যে কৌশল হলো লিঙ্ক স্প্যামিং। লিঙ্ক স্প্যামিংটা কি? লিঙ্ক স্প্যামিং হলো যে আমি একটা লিঙ্ক বানিয়েছি, মনে করেন আপনার যে ওয়েবসাইটটি আছে বা ওয়েব পেজ আছে, অথবা আপনি যে একটা কন্টেন্ট বানিয়েছেন, একটা আর্টিকেলই ধরেন, এই আর্টিকেলটা বা আরো ভালো মতো বুঝাই, লাস্ট ক্লাসে আমরা একটা পেজ বানিয়েছিলাম না, ফেসবুক পেজ। তো এই ফেসবুক পেজটা আমি আপনাদের কি বলেছিলাম যে একটা গ্রুপ থেকে আপনি একটা ইয়ে থেকে 5 থেকে 6 বার দিতে পারবেন। তো এটা আপনি দেখবেন যে এই কয়েকটা জায়গায় গিয়ে বললাম যে দিবেন, মানে পেস্ট করবেন। তো এটাই হলো লিঙ্ক স্প্যামিং করা, এটা হলো ব্ল্যাক হ্যাট এসইওর কাজ, যে যেখানে গেলেন সেখানেই পেস্ট করে দিয়ে আসলেন,
এটা হলো লিঙ্ক স্প্যামিং। আপনি একটা ওয়েবসাইট করলেন, ওয়েবসাইট করে ওইটার লিঙ্কটা আপনি যেখানে পারলেন সেখানে গিয়ে পেস্ট করে দিয়ে আসলেন, এটা হলো লিঙ্ক স্প্যামিং। কিওয়ার্ড স্টাফিং সেটা হলো, আমি বলি সব সময় যে আপনার পিন্টারেস্টের পিন বানানোর জন্য একটা উদাহরণ দিচ্ছি আর কি। পিন্টারেস্টের পিন বানানোর জন্য আপনি 5টা হ্যাশট্যাগ ইউজ করলেন, আমি 5টাই কেন বললাম, আরো তো বলতে পারতাম। কিওয়ার্ড স্টাফিং আমরা এই কাজটা থেকে বিরত থাকবো। কিওয়ার্ড স্টাফিং হলো, ধরেন আমার হলো মনিটরের একটা প্রোডাক্ট আছে, বলছে ব্ল্যাক হেড এসিওটা কি এই, আমি তো ব্ল্যাক হেড এসিও বললামই, যে হোয়াইট হেড এসিও যা আছে ব্ল্যাক হেড এসিও তার উল্টা। ব্ল্যাক হেড এসিও হলো আপনার দ্রুত র্যাঙ্ক আপ করবে আপনার ওয়েবসাইট, কিন্তু কিছুক্ষণের জন্য র্যাঙ্ক আপ করবে। ধরেন আপনি একটা বিজনেসম্যান আপনাকে বললো আমার ওয়েবসাইটটা আছে, আমার ওয়েবসাইটে দ্রুত র্যাঙ্ক আপ করতে হবে, আমার এই প্রথম দিকে আর কি আসতে হবে। তো আপনি তার কাজগুলা আছে, আপনি তার কাজটা নিলেন, এগুলা আছে, এগুলা করলেন, করে দেখলেন যে 10 দিনের মধ্যে তারটা 1 থেকে 10-এর মধ্যে আসলো ফার্স্ট পেজে, গুগলে ফার্স্ট পেজে। কিন্তু দেখলেন 1 সপ্তাহের মধ্যে তার পেজটাই আর নাই, বা তার ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটাই নাই। কেন নাই? গুগল বলে দিয়েছে আপনার ওয়েবসাইটটা আমাদের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে নেই, আমাদের টার্মস এন্ড কন্ডিশন গুলো এটা ফিল আপ করেনি এবং লঙ্ঘন করেছে, এজন্য আপনার পেজটাকে আমরা এখানে রাখতে পারছি না। আমি কি বুঝাতে পেরেছি? ব্ল্যাক হেড এসইও টার্মস এন্ড কন্ডিশন গুলো এক্সপ্লয়েট করে। তো যেটা বললাম কিওয়ার্ড স্টাফিং, তো কিওয়ার্ড স্টাফিং গুলা কি কি, যে ধরেন আমার একটা মনিটর আছে, আমি কিওয়ার্ড দিয়ে দিলাম ইয়ারফোন, আরো দিলাম এই সাউন্ড বক্স। তো কেউ যদি সাউন্ড বক্স দিয়ে সার্চ দেয় তাও আমার মনিটর আসবে, কেউ যদি এই ইয়ারফোন দেয় ইয়ারফোন দিলেও আমার মনিটর আসবে। সে কিন্তু যেটা চাচ্ছে সেটা পাচ্ছে না, কিন্তু আমার কিন্তু পেজ কিন্তু উঠবে, কারণ সে সার্চ দিলেই আমার ওয়েবসাইটটা আসবে। তো কিওয়ার্ড স্টাফিং আশা করি বুঝতে পেরেছি আমি, কিওয়ার্ড স্টাফিং কিভাবে করা যায়। তো এই কাজ আমরা করব না। অতিরিক্ত অপটিমাইজড, ওকে ঠিক আছে, প্রশ্নগুলো ক্লাস শেষে করেন, আনসার গুলো গেলে। ওকে ওকে, তাহলে আমি আর কোশ্চেন নেব না, আমি পড়িয়ে যাই। অতিরিক্ত অপটিমাইজড এইচটিএমএল ট্যাগ এবং হেডিংস, আমরা যদি কিওয়ার্ড গুলা এই এইচটিএমএল ট্যাগের মধ্যেই দিয়ে দিই এবং হেডিং এর মধ্যেও দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের যে ওই পেজটা আছে দেখা যাবে অনেক বেশি অপটিমাইজড হয়ে যাবে। আমরা যদি অপটিমাইজড হেডিং এবং ট্যাগ গুলো দিই, দেখবো আমাদের এই পেজটা আরো বেশি র্যাঙ্ক আপ হয়ে যাবে। তো বেশি র্যাঙ্ক আপ হলে দেখা যাবে কি আমাদের পেজটা কিন্তু ওই নষ্ট হয়ে যেতে পারে, একইভাবে ব্ল্যাক হেড হয়ে যাবে। তো আমরা বেশি অপটিমাইজড এইচটিএমএল ট্যাগ এবং হেডিংস ইউজ করব না, আমরা নর্মাল ইউজ করব। কিওয়ার্ড গুলো আমরা যখন এই ট্যাগের মধ্যে এবং হেডের মধ্যে দিয়ে দিব তখন আর কি এই সমস্যাগুলো হয়। অতিরিক্ত ছবি ব্যবহার করা, আমরা একটা আর্টিকেল ইউজ করলাম, আর্টিকেলের মধ্যে ছবি দিয়ে ভরিয়ে দিলাম, এটাও কিন্তু একটা ব্ল্যাক হেড এসইওর কারণ। লুকানো টেক্সট বা লিঙ্ক, ধরেন আমরা টেক্সট নিলাম, এই টেক্সটের মধ্যে আমি এই একটা উদাহরণ দেই, এই যে তবে এটি কেবল স্বল্প সময়ের জন্য, এই যে কথাটি আছে এই কথাটি আমি ব্লক করলাম, ব্লক করে এই যে পিছনের সাথে আমি কালার করে দিলাম, কালার করে এর ভিতরে আমি রিং দিয়ে দিই। তো কেউ যদি আপনার কথার সাথে লিখতে থাকে, এখানে সে চিন্তা করে অবচেতন মনে ক্লিক করবে, ক্লিক করলে কিন্তু আমি ভিতরে যদি কোনো লিঙ্ক দিয়ে দেই তাহলে কিন্তু ব্যাকলিঙ্ক হিসাবে কাজ করবে। আশা করি বুঝতে পেরেছি। সে বুঝতে পারবে না, সে না বুঝে কিন্তু ক্লিক করবে। এবং আপনারা বিভিন্ন ধরনের ওয়েবসাইটেও যাবেন, দেখবেন কোনো বুঝছেন না, এক জায়গায় ক্লিক করে ফেলেছেন, অন্য ওয়েবসাইটে চলে গিয়েছে। তো এইগুলা হলো লুকানো লিঙ্ক এবং লুকানো টেক্সট
আশা করি আমি বুঝাতে পেরেছি লুকানো লিঙ্ক আর লুকানো টেক্সটটা কি। আর এটা হলো ব্যাকলিঙ্ক কেনা। ব্যাকলিঙ্ক কেনা হলো আমরা ফাইবারই আছি, অনেকে ব্যাকলিঙ্ক সেল করি, আমরা ওই ব্যাকলিঙ্কের সেবা আর কি দিয়ে থাকি, যে আমরা বলি যে আমি আমার ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক আর কি সেল, ব্যাকলিঙ্ক এই 150 বা 200 ব্যাকলিঙ্ক আমি সেল করব। তো এভাবে যদি আমরা ব্যাকলিঙ্ক করতে থাকি, পিন্টারেস্টে আমরা কতগুলা ব্যাকলিঙ্ক করবো, বেশি তো ব্যাকলিঙ্ক করতে পারি না। কিন্তু আরো অনেক ভাবে আছে, ওই অনেক ওয়েবসাইট গুলো আগে ছিল, এখন আর কি একটু কমিয়ে দিয়েছে গুগল, যে একটা ওয়েবসাইট থেকে আপনি 100, 150, 300 ব্যাকলিঙ্ক করতে পারেন। তো এগুলা ব্যাকলিঙ্ক করলে আমাদের ওয়েবসাইটের এই কমে যায়, র্যাঙ্ক কমে যায়। তো ব্যাকলিঙ্ক করা থেকে আমরা বিরত থাকবো যদি আমরা হোয়াইট এসিও দিয়ে উঠতে চাই এবং ব্যাক হ্যাট এসিও আর কি যদি না করতে চাই। আর ব্ল্যাক হেড এসিও করতে চাইলে তো আর কি করবোই, এই হলো কথা। আর কপি করা টেক্সট করা, এটা আমি সব সময় কিন্তু বলেছি যে আমরা কখনো কপি করা জিনিস নিব না। এবং আমি যেমন আপনার আর্টিকেলেও যখন বলেছি, আর্টিকেল যদি আমরা কপি করি অবশ্যই তার রেফারেন্সটা দিব, যে আমি কই থেকে নিয়েছি সোর্স দিয়ে তার ব্যাকলিঙ্ক দিয়ে দিব, আমি কিন্তু অলওয়েজ বলেছি। তো কারো টেক্সট হোক, কারো কন্টেন্ট হোক, তাকে ওই সোর্স বাদে তাকে না বলে তার কন্টেন্ট ইউজ করব না, এটা তার রাইটস থেকে, তাকে তার রাইটস থেকে উঠাই দেওয়া। তো এগুলো আর কি করব না, এটা হলো ব্ল্যাক হ্যাট এসিওর কাজ। তো এই সমস্ত আরো অনেক কিছু আছে। তো এই সমস্ত কার্যকলাপ নিম্নমানের বস্তুতে পরিণত হবে, আমার ওয়েবসাইটটি নিম্নমানের অবস্থায় পরিণত হবে, ওয়েবসাইট হোক, আমার কন্টেন্ট হোক, আমার ব্যবসা হোক, যাই হোক। কিন্তু এগুলো ব্যবসায়ী মালিকগুলো ব্যবহারকারী সন্তুষ্ট করার জন্য, বিষয়বস্তু করার জন্য আর কি ওনাদের চিন্তা হয় না। ওনাদের চিন্তা হয় আমার যে ব্যবসা আছে আমরা উঠতে চাই, আপনি করে দেন, কিন্তু করার পরে কয়েকদিন পরে আমাদের বলবে যে স্যার আপনি যে আমাদের এই কন্টেন্ট, আমাদের এই ওয়েবসাইটটি করে দিয়েছেন, আমাদের ওয়েবসাইটটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তো পরে আপনার কাছে তারা টাকা ব্যাক চাবে। তো আমরা ব্যাকহেড এসিও থেকে দূরে থাকবো, কিভাবে করা যায় জেনে নিলাম, এবং এগুলা থেকে আমরা দূরে থাকবো। ব্র্যাকেট এসিওর একটি বড় সমস্যা হলো ব্যবহারকারীরা আপনার ওয়েবসাইট ছেড়ে চলে যাবে। একই কথা বললাম যে সে ডিম পোস্ট করতে, ডিম পোস্ট, ওই আপনি ডিম পোস্ট দিয়েছিলেন কিন্তু উপরে দিয়েছিলেন যে বেস্ট মনিটর দিয়ে একটা ছবি দিলেন, কিন্তু সে তো মনিটর দেখতে এসে পেলো হলো ডিম পোস্ট, তাহলে তো সে অবশ্যই ওয়েবসাইটে থাকবে না। তো অবশ্যই আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে বা আপনার পেজে আর কখনো আসবে না। তারা বুঝতে পারবে যে আপনি সবগুলোই, আপনার কন্টেন্ট পুরোটাই হলো খারাপ, আপনি খারাপ মানুষ, আপনার কাছ থেকে দূরে থাকাই ভালো। তো এই কাজগুলো আপনারা করবেন না, যেটা আর কি উপরে থাকবে, উপরের দিকে থাকবে, সেটাই আর কি নিচের দিকে রাখবেন। এই কৌশলগুলো হোয়াইট হ্যাট এসিও মতোই, হোয়াইট হ্যাট এসিওর মতো আর কি খরচ করবে এবং তার থেকে বেশি, মানে হোয়াইট হ্যাট এসিওর মতো করবেন, কিন্তু ব্ল্যাক হ্যাট এসিও ইউজ করবেন না। আশা করে বুঝতে পেরেছি ব্ল্যাক হ্যাট এসিওটা কি। তারপরে হলো গ্রে হ্যাট এসিও। তো গ্রে হ্যাট এসিও হলো ব্ল্যাক হ্যাট এসিও আর গ্রে হ্যাট এসিও সংমিশ্রণ। গ্রে হ্যাট এসিও, ব্ল্যাক হ্যাট এসিও আর কি বিষয়টা হলো যে চুরি করলেন কিন্তু ধরা পড়লেন। চ্যাট জিপিটি থেকে, জি চ্যাট জিপিটি থেকে আপনি কপি করতে পারেন। চ্যাট জিপিটি কিন্তু, চ্যাট জিপিটিও কিন্তু আরেক জায়গা থেকে কপি করে, ওকে জাস্ট বলে দিবেন এটা মানুষের মতো যাতে কপি যাতে না হয়, এভাবে ওকে লিখে দিতে, তাহলে ও ওভাবে লিখে দিবে। আপনার বুঝতে হবে যে কি দিয়ে লিখে দিবে। চ্যাট জিপিটি কিন্তু সম্পূর্ণ নিচ থেকে জেনারেট করে দেয় না, ওকে যদি ফার্স্টে আপনি একটা লিখে দেন, ও অন্য জায়গা থেকে কপি করে আপনাকে দিবে, পরবর্তীতে আপনাকে কিছু ওই লিখে দিতে হবে, কি জানি বলে, কিছু টেক্সট বা আপনাকে কিছু কিওয়ার্ড লিখে দিতে হয়, ওকে বুঝিয়ে দিতে হয় যে সম্পূর্ণ কপি করবা না, নিজের সম্পূর্ণ মন থেকে লিখে দাও,
তখন ওইটাকে সম্পূর্ণ জেনেটিক চেঞ্জ করে দেয়, তখন ওটা সম্পূর্ণ অরিজিনাল হয়ে যায়। তো ওগুলা নিয়ে আপনার ক্লাসের শেষে আমি আপনার সাথে কথা বলি, ঠিক আছে? তো ব্ল্যাক হেড এসিও, ব্ল্যাক হেড এসিও, গ্রে হেড এসিও। তো গ্রে হেড এসিও হলো যে এইসব টেকনিক যেগুলো ধরা না পড়লে কিছু সমস্যা নেই, ধরা পড়লে আপনার ওয়েবসাইট শেষ, কিন্তু যদি ধরা না পড়েন তাহলে আর কি আপনারা র্যাঙ্ক আপ করবে। এটা হলো গ্রে হেড এসিও। আমরা গ্রে হেড থেকে আর কি দূরে থাকবো, চেষ্টা করব গ্রে হেড না করার। অনেকে চলে যাচ্ছে, বুঝলাম না। তো ধূসর এসিও হলো ইতিমধ্যে উল্লেখিত এসিওর মধ্যে দুটি সংমিশ্রণ, নাম থেকেই বোঝা যায় এটি একটি ধূসর এলাকা থেকে বোঝা যায় এটি সঠিক কাজ করছে এবং একই মধ্যে বুকুলের থেকে এড়িয়ে যাচ্ছে। মানে কথা যেটা বললাম যে এই একটু আর কি ধরা পড়লে আপনার ওয়েবসাইট চলে যাবে, কিন্তু ধরা না পড়লে আপনার উপরের দিকে উঠে যাবে। গুগল কখনো এই কৌশলগুলি ব্যবহার করার জন্য আপনার এই পৃষ্ঠাকে নিষিদ্ধ করতে পারে না, তবে আপনার ব্যবসার ভাবমূর্তি নষ্ট হয়ে যেতে পারে। কিছু সময় পরে গুগল আপনাকে সাইটের র্যাঙ্কিং বন্ধ করে দিতে বাধ্য হতে পারে। ওইটাই আর কি বললাম। আমি যেটা বললাম এখানে বাংলায় তাই লেখা আছে। কিছু ধূসর পদ্ধতির মধ্যে আছে, একটা হলো ভাইয়া যেটা বললো অদক্ষ বট দ্বারা লেখা এই স্ক্রিপ্ট কন্টেন্ট প্রকাশ করা, যে চ্যাট জিপিটি হোক, ডাইরেক্ট কন্টেন্ট কপি পেস্ট করে দিয়ে দিলে। তো ডাইরেক্ট কপি পেস্ট করলে আর কি যেটা হয়, ও তো বুঝতে পারেনি। ধরা না পড়ার উপায় কি? ধরা না পড়ার উপায় একটু চালাক হলে ধরা পড়বেন না, চালাক না হলে ধরা পড়বে। এক একজনের এক এক রকম টেকনিক আছে, এটা আপনার চিন্তা করতে হবে। একটা হলো এই অদক্ষ বট দ্বারা লেখা কন্টেন্ট প্রকাশ করা। এটা হলো যে আপনি যে অদক্ষ বট দিয়ে জাস্ট কপি পেস্ট করে দিলেন, এবং এখন সবগুলোই আর কি এআই দিয়ে করা। আপনার কন্টেন্টটি আসলে বট লিখেছে নাকি মানুষ লিখেছে ওরা দেখতেই ডিরেক্ট করে ফেলে। তো আশা করি বুঝতে পেরেছেন, অদক্ষ বট দিয়ে আমরা লিখবো না। একটা মিথ্যা রিপোর্টের জন্য অর্থ প্রদান করা। আপনি এটি পেজ করেছেন, পেজ করে আপনার বন্ধুকে বলেছেন যে তুই বলে দে আমার এখানে জন্য, আপনি তুই আমার জন্য এখানে ভালো খাবার পেয়েছিস বা ভালো এই পেয়েছিস, ভালো সার্ভিস পেয়েছিস। তো এগুলো থেকে আমরা বিরত থাকবো, মিথ্যা রিভিউর অর্থ প্রদান। আশা করি বুঝতে পেরেছে। এই জন্য আমার পেজ ঠিকই উপরের দিকে যাবে, কিন্তু ভবিষ্যতে দেখা যাবে এটার জন্য আমার সমস্যা হতে পারে। লিঙ্ক বিনিময় করা একই কথা, যে আমার লিঙ্কটা আমি আমার অন্য ফ্রেন্ডের দিয়ে, অন্য কাউরে দিয়ে আমি চারিদিকে, নিজের পিসি দিয়ে না, অন্য কাউকে দিয়ে আমি চারিদিকে নিলাম, এতে করে লিঙ্ক বিনিময় হলো। আমাকে ধরলো না, কিন্তু ঠিকই লিঙ্ক বিনিময় হলো। ক্লিকবেট শিরোনাম সহ নিবন্ধন প্রকাশ করা, যেটা আমি বললাম আমার কন্টেন্টটা একটু আগেও বলেছি ব্র্যাকেটের মধ্যে, যে ভিতরের সাথে বাইরেরটা মিল নেই, এরকম ক্লিকবেট দেওয়া। আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু আপনার আস্তে আস্তে আপনার পেজ থেকে চলে যাবে। কিছু ব্যবসায়ী কৌশলগুলো হোয়াইট পদ্ধতির সাথে আরো কিছু মিক্স করে ব্যবহার করে, কিন্তু তাদের জন্য বেশি আর কি ভালো, কিছু কিছু জায়গায় কাজ করে, কিন্তু সব সময় আর কি কাজ করে না। তো আমরা চেষ্টা করব এইগুলো আর কি অ্যাভয়েড করে যাওয়া। তো আমাদের এই হলো হোয়াইট হ্যাট এসইও। তারপরে হলো হোয়াইট হেড এন্ড ব্ল্যাক হেড, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? এটার জন্য আমি একটা ওই ছবি দিয়েছি বোঝার জন্য, যে হোয়াইট হেড আর ব্ল্যাক হেড এর মধ্যে পার্থক্যটা কি ডাইরেক্ট বোঝানোর জন্য। একটা হলো ডোরওয়ে পেজেস, এটা হলো কোয়ালিটি কন্টেন্ট, অনেকগুলো পেজ দিয়ে করা। এটা হলো কোয়ালিটি কন্টেন্ট। একটা হিডেন টেক্সট, একটা টাইটেলস আর মেটা ডাটা। হিডেন টেক্সট দিয়ে আমি ওটাকে বড় করার চেষ্টা করতেছি, হিডেন টেক্সট দিয়ে রেখেছি পেজটাকে বড় করার জন্য, লিঙ্ক আপ করার জন্য। আর এখানে আমার কোয়ালিটি কন্টেন্ট আর দিয়ে আর টাইটেলস আর মেটা ডাটা দিয়ে আমি আমার কোয়ালিটি কন্টেন্টটাকে ভালো করার চেষ্টা করছি। এর এখানে কিওয়ার্ড স্টাফিং দিয়ে চেষ্টা করছি আমার এই ডাটাটাকে বড় করার ব্ল্যাক হেটে। আর এখানে আমি
এই কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস দিয়ে আমি আমার এই ওয়েবসাইটটাকে বড় করার চেষ্টা করছি। কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্কস আশা করে বুঝতে পেরেছি। যেমন আমরা পিন্টারেস্ট দিয়ে চেষ্টা করি, আমরা যে যে পিনটা বানিয়েছি, পিনটা কিন্তু খুব ভালো মতো বানানোর কথা বলি সেরকম আর কি। এবং আর্টিকেল যে লিখবো, আর্টিকেল আমাদের পেজ নিয়ে আর্টিকেল লিখলাম, এই আর্টিকেলটা আমরা কোয়ালিটিফুল আর্টিকেল লিখলাম। তো যে আর্টিকেলটা পড়বে, যে কোয়ালিটিফুল আর্টিকেলটা পড়লো, আমাদের ওয়েবসাইট নিয়ে লিখলাম, সে আর্টিকেলের সাথে আমাদের কন্টেন্টটা ম্যাচ করলো, তার মানে কি যে ব্যাক লিঙ্ক আমরা ক্লিক করাচ্ছি তার সাথে কোয়ালিটি মিল আছে। তো কোয়ালিটি ইনবাউন্ড লিঙ্ক। স্নিকি রিডাইরেক্টস, স্নিকি রিডাইরেক্টস মানে হলো যে আমরা একজন একটা পেজে ক্লিক করলো, ওই যে হিডেন লিঙ্ক দিয়ে, সে বুঝলো না, সে আমার ওই পেজে চলে গেল, এটা হলো স্নিকি রিডাইরেক্টস। আর লিঙ্ক বেইটিং, যে আমি বললাম যে আমার পেজে আপনি যদি আসেন অনেক কোয়ালিটিফুল জিনিসপত্র পাবেন, পাইতেও পারেন। তো এটা হলো লিঙ্ক বেটিং। আমার এখানে একবার সার্ভিসটা ট্রাই তো করতে পারেন। তো এটা হলো লিঙ্ক বেটিং করা। লিঙ্ক বেটিং করা আপনার হোয়াইট হ্যাট এসইও তে করা মানে লিগাল। লিঙ্ক বেটিং করতে পারেন, আপনার পছন্দ না পছন্দ অন্য কথা, আমি আমার নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, সেটা হলো লিঙ্ক বেটিং করা। ক্লোকিং, ক্লোকিং মানে লুকানো, আমি আমার সবগুলো লিঙ্ক গুলা ক্লোকিং করে রাখছি। আর হলো ইউজ প্র্যাকটিক্যাল এন্ড মার্কআপ। তো মার্কআপ করা হলো আমার জিনিসগুলো যেগুলো আর কি দরকার আছে, যেমন আমি আমার যেগুলো ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বোল্ড করে রাখি, সে আর কি ব্লক করে রাখে না, সেগুলো ওগুলা লুকিয়ে রাখি, এগুলো হলো ক্লোকিং। আর আমার যেগুলো আর কি মেইন জিনিস সেগুলো আমি বোল্ড করে রাখি। লিঙ্ক ম্যানিপুলেশন, লিঙ্ক ম্যানিপুলেশন মানে আমি আগেই বললাম, আমি এই লিঙ্ক বাই করি, তারপর আমি আরেকজনকে বলি তুমি আমার লিঙ্ক গুলা করে দাও। তো লিঙ্ক ম্যানিপুলেশন করি যাতে সবার কাছে আমার লিঙ্ক যায়। আর এখানে আমি সাইট ম্যানিপুলেশন করি, যে আমার ওয়েবসাইটটা যাতে কেউ আসলে যাতে শান্তি পায়, আমার সাইটে এসে শান্তি পায়, যে না আমার সাইটের ট্রাফিক ভালো, অপটিমাইজড। আর্টিকেল স্পিনিং, স্প্যামিং হবে আর কি, বানান ভুল করেছে ছবিতে। তো আর্টিকেল স্প্যামিং, যে আমি আর্টিকেলটা আর্টিকেলটার মধ্যে শুধুমাত্র আমার লিঙ্ক দিয়ে লিখে ভরে দিয়েছি। তো এখানে কিওয়ার্ড রিসার্চ এবং ইফেক্টিভ কিওয়ার্ড ইউজ, যেটার সাথে আমার ম্যাচ করে সেটা দিয়ে আর কি করলাম। তো লিঙ্ক ফার্ম, লিঙ্ক উইল এবং লিঙ্ক নেটওয়ার্ক, আমার পুরা জায়গাটা আমি লিঙ্ক দিয়ে আর কি ভরিয়ে দিলাম। এটাই আর কি বুঝাচ্ছে যে আমার ওয়েবসাইটটা যাতে সব জায়গায় লিঙ্ক আপ থাকে, যেখানে দরকার নাই সেখানেও আমি ভরিয়ে দিয়েছি। এটা হলো ব্ল্যাক হ্যাটের কাজ। আশা করি দুটার মধ্যে পার্থক্য যারা বুঝেননি তারা আশা করি ভালো মতো বুঝতে পেরেছেন। তো তারপরে হলো ওইটা আগেরটাই এটা চলে এসেছে। তো তারপরে হলো নেগেটিভ হ্যাট এসইও। তো নেগেটিভ হ্যাট এসইও হলো তিনটা এসইও থেকে আলাদা। তো নেগেটিভ হ্যাট এসইও হলো আপনার এই গুগল মানে কোনো কিছু বলতে পারবে না, আপনাকে ধরলে আপনার উপর শাস্তি হবে, কিন্তু আপনাকে মানে ওভাবে কেউ বলতে পারবে না, আপনি আরেকজনকে হায়ার করতে পারবেন নেগেটিভ এসইও করার জন্য। তো নেগেটিভ এসইওটা কি? নেগেটিভ হ্যাট এসইও হলো ক্ষতিকর প্রক্রিয়া যেখানে প্রতিযোগী অন্য ওয়েবসাইটের র্যাঙ্কিং নষ্ট করার জন্য অবৈধ বা অনৈতিক কৌশলগুলি ব্যবহার করে বা টেকনিক ব্যবহার করে। এটি মূলত আপনার সাইটের উপর সরাসরি আক্রমণ করে, ফলে আপনার গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের চোখে পড়ে এবং আপনার সাইটের বিশেষজ্ঞতা কমে যায় এবং র্যাঙ্কিং কমে যায়। মানে কথা হলো আমরা কিন্তু এগুলা কিন্তু করেছি যে কিভাবে র্যাঙ্কিং আপ করা যায়। তো নেগেটিভ হ্যাট এসইও হলো আপনার র্যাঙ্কিং ডাউন করে, আরেকজনকে হায়ার করে যাতে আপনার র্যাঙ্কিংটা ডাউন করে। এটা হলো নেগেটিভ হ্যাট এসইওর কাজ। তো র্যাঙ্কিং এই ডাউন করার জন্য আপনার কি কি করতে পারি? একটা হলো স্প্যাম ব্যাক ক্লিক করা। বিষয়টা হলো এক কথায় নেগেটিভ হ্যাট এসইও হলো একরকম ব্যাকলিঙ্ক ব্ল্যাক হ্যাট এসইও। আপনার ওয়েবসাইট দিয়ে ব্ল্যাক হ্যাট এসইও করাই হলো নেগেটিভ হ্যাট এসইও। এটা হলো এক কথা। আমি কি বুঝতে পেরেছি? ইয়েস আর নো বলেন, বাকিটা এমনি বুঝবেন। আপনার ওয়েবসাইট দিয়ে কেউ যদি ব্ল্যাক হ্যাট এসইও পারফর্ম করে ওইটাই হলো নেগেটিভ হ্যাট এসইও।
আপনি কাউকে পেমেন্ট করলেন যে তুমি এই কাজগুলা ওয়েবসাইট ব্ল্যাক হ্যাট এসিও কাজ করে দাও, এটা হলো নেগেটিভ এসইওর কাজ। তো আশা করি সবাই বুঝে গেছে। তো নেগেটিভ এসইওর সাধারণ কৌশলগুলো হলো লিঙ্ক স্প্যাম ব্যাংক ক্লিক করা, যে প্রতিযোগীরা আপনার ওয়েবসাইটের মধ্যে এই ওয়েবসাইটের জন্য নিম্নমানের এবং অবাঞ্ছিত ওয়েবসাইট থেকে বিপুল পরিমাণে ব্যাকলিঙ্ক করবে, যাতে গুগল বুঝবে যে এগুলো লিঙ্ক স্প্যামিং করছে। তাতে আপনার সে বুঝতে পারবে, যে গুগল ইজিলি বুঝবে যে উনি খারাপ কাজ করছে, সুতরাং আপনার ওয়েবসাইটটাকে ডাউন করে দিবে। কন্টেন্ট স্ক্রেপিং, এটা হলো এক্সএসএস অ্যাটাক। এক্সএসএস অ্যাটাক হলো যেসব আর কি যারা জানে, ছোটখাটো কোডিং জানে, এটা হলো আপনার যেসব ওয়েবসাইটে কমেন্ট করা জায়গা আছে, সেখানে আমরা যদি কিছু কোডিং করে দেই ওয়েবসাইটটাকে ডাউন করা সম্ভব। তো এসব জায়গায় আর কি এই এক্সএসএস অ্যাটাক করা যায়। তো যেগুলো ওয়েবসাইটে আর কি এরকম প্রোটেকশন থাকে না, সেসব ওয়েবসাইটে আপনি যে এক্সএসএস স্ক্রিপ্টিং ইউজ করা যায়। তো প্রতিযোগীরা আপনার ওয়েবসাইটে কন্টেন্ট কপি করে অন্য ওয়েবসাইটে পোস্ট করে পারে। তো এইগুলা আর কি বৈধতা প্রশ্নবিদ্ধ করে এবং প্যানালাইজ করে দিতে পারে। এবং আপনার ওয়েবসাইটে যেমন এই যে কন্টেন্ট কপি করেও আর কি যদি দেয়, ওইটাও আর কি আপনার এই কপিরাইট করে আপনাকে আপনার ওয়েবসাইটটাকে প্যারালাইজ করে দিতে পারে। এটা মানে পোস্ট করেছেন, যেমন ফেসবুক টাইপের যদি ওয়েবসাইট থাকে, কপি করে দিলেন, কপিরাইট খেয়ে গেলে আপনার ওয়েবসাইট, যে অন্য জনেরটা আপনি কপি করছেন, কপিরাইট দেন। হ্যাকিং অ্যাটাক, অন্য হ্যাকাররা যদি আপনার ওয়েবসাইট প্রবেশ করে ক্ষতিকর কোড ইনজেক্ট করতে পারে এবং গুগলকে বুঝিয়ে দিতে পারে যে আপনার এই ওয়েবসাইটটি ভালো না। এটা হলো হ্যাকিং অ্যাটাক। এটা হলো মিথ্যা রিভিউ বা রেটিং প্রদান। প্রতিযোগীরা আপনার এই যে ওয়েবসাইট আছে তার বিষয়ে মিথ্যা রিভিউ দিয়ে আপনার ওয়েবসাইটকে ডাউন করে দিতে পারে। তো নেগেটিভ এসইও খুবই বিপজ্জনক এবং অশুভ প্রক্রিয়া, যা ব্যবসা নষ্ট করে দিতে পারে। এই বিরুদ্ধে সুরক্ষা হিসাবে নিয়মিত আপনার সাইটে ব্যাকলিঙ্ক, কন্টেন্ট এবং সুরক্ষা মনিটর করা খুবই গুরুত্বপূর্ণ, যাতে অন্য কেউ আপনার জায়গায় নেগেটিভ হ্যাট এসইও না করতে পারে, আপনার প্রতিযোগীরা। এখন আমরা যাই হলো নেক্সট জায়গায়, যেগুলো আদার টাইপের মধ্যে, সেগুলো হলো অন পেজ এসইও। অন পেজ এসইও হলো, আমি লিখি আগেই বলেছি, যেটা পেজের মধ্যে করি। অন পেজ এসে হলো আপনার পেজের ভিতরে এমন কার্যকলাপ বা সরাসরি পেজের মধ্যে কন্টেন্ট এবং পিকচার যা নিয়ে কাজ করে, যাতে সার্চ দিলেই আপনার ওয়েবসাইটটি আরো সহজে পাওয়া যায় এবং র্যাঙ্কিং এ উন্নতি ঘটে। যেগুলো আর কি আমরা নিজেরা নর্মালি করে থাকি, কিওয়ার্ড অপটিমাইজেশন, যে সঠিক কিওয়ার্ড ইউজ করা, টাইটেলে সঠিক কিওয়ার্ড ইউজ করা, তারপরে কিওয়ার্ডের জায়গায় সঠিকভাবে ইউজ করা, সঠিক প্রাসঙ্গিক পৃষ্ঠা ব্যবহার করা, যেমন শিরোনাম, মেটা ডেসক্রিপশন এবং বিষয়বস্তু। এগুলো আমি যখন আমাদের ক্লাস হবে আমি একটু দেখানোর চেষ্টা করব। তারপর উচ্চমানের কন্টেন্ট তৈরি করা, কন্টেন্টটি ঠিক মতো করা আর কি, ওইটা ওয়ান পেজ এসইওর মধ্যে কাজ। কন্টেন্ট যেমন তৈরি করা, ব্যবহারকারীর সমস্যার সমাধান করে তার সাথে সম্পর্কিত কন্টেন্ট দেওয়াই হলো আপনার অন পেজ এসইওর কাজ। ইমেজ অপটিমাইজেশন, ইমেজের ফাইলের নাম, অল্টার ট্যাগ এবং ক্যাপশন অপটিমাইজেশন করা, যাতে সার্চ ইমেজকে সঠিকভাবে বুঝতে পারে। তো ইমেজ অপটিমাইজেশন কেমন করে যখন আমরা ফাইবারের ক্লাস করব, এটা আমি আপনাদের ডিটেলস ভাবে দেখাবো যে আপনারা ইমেজের এসইওটা কিভাবে করবেন। তারপরে হলো ইন্টারনাল লিঙ্ক, আপনার ওয়েবসাইটে বিভিন্ন পৃষ্ঠার লিঙ্ক স্থাপন করা, যা সার্চ ইঞ্জিনকে আপনার ওয়েবসাইটের কাঠামো বুঝতে পারে। তো আপনার ওয়েবসাইটের মধ্যে যে লিঙ্ক গুলা যে দিবেন, যেমন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা দিবেন, এবং যাতে ভালো মতো আর কি সে বুঝতে পারে, ক্রল করতে পারে, সেগুলো যাতে ভালো মতো আর কি দেওয়া, এটাও কিন্তু অন পেজ এসইওর কাজ। কারণ সে বাম থেকে ডান দিকে পড়বে, যদি আপনি লিঙ্ক গুলা ওই যে দিচ্ছেন, সে যদি www ডট না দিয়ে অন্যদিকে ফুল স্টপ দিয়ে দেন, তাহলে কিন্তু সে ঠিক মতো পড়তে পারবে না। এগুলো কিন্তু আপনার অন পেজ এসইওর মধ্যে কাজ। তারপরে অফ পেজ এসইও। অফ পেজ এসইও কি? অফ পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরের কার্যকলাপ।
আমি নাম দিয়ে বলেছিলাম, যেটা আপনার পেজের মধ্যে না। পিন্টারেস্ট কিন্তু অফ পেজ এসইওর একটা উদাহরণ। আমরা যে পিন্টারেস্ট করেছি এটা কিন্তু অফ পেজের উদাহরণ। আমরা যে আর্টিকেল করেছি এটা কিন্তু অফ পেজের উদাহরণ। আশা করি বুঝাতে পেরেছি। অফ পেজ এসইও কিন্তু আমরা পিন্টারেস্ট দিয়ে করতে পারি, আর্টিকেল দিয়ে অফ পেজ এসইও করতে পারি। তো অফ পেজ এসইও হলো আপনার ওয়েবসাইটের বাইরে এমন কার্যকলাপ যা আপনার ওয়েবসাইটের লিঙ্ক উন্নত করতে সহায়তা করে, যার মধ্যে রয়েছে ব্যাকলিঙ্ক বিল্ড, আপনার ওয়েবসাইটের মধ্যে মানসম্পন্ন ব্যাকলিঙ্ক তৈরি করা যা গুগলের কাছে আপনার সাইটের বিশেষজ্ঞতা তৈরি করে। এই যে আমি যেটা বললাম, আমরা পিন্টারেস্টের কাজও করতে পারি, আমরা আর্টিকেলও লিখতে পারি, ওখানে যে ব্যাকলিঙ্ক গুলো আমরা গ্রো করবো ওটা দিয়ে কিন্তু আমাদের আমরা ওয়েবসাইটটা কিন্তু বিল্ড করতে পারি। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমরা মনে করেন একটা যে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট শেয়ার করা এবং ব্যবহারকারীর সাথে ইন্টারেক্ট করা। আমরা পেজ বানালাম, এসইও করলাম, পেজটাকে এসইও করে আমরা যদি বড় করে আমরা ওয়েবসাইটের সাথে লিংক আপ করে দেই। জি, অফ পেজের উদাহরণ আমি তো বললামই, সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা অফ পেজের উদাহরণ, এই যে এখানে লেখা আছে। তো কন্টেন্ট শেয়ার করা এবং ব্যবহারকারীর সাথে ইন্টারেক্ট করা, এটা কিন্তু অফ পেজ উদাহরণের সাথে হয়। তো আমরা একটা পেজ ক্রিয়েট করলাম, পেজ ক্রিয়েট করে আমার ওয়েবসাইট সম্পর্কে লিখলাম ওয়েবসাইটের সাথে, এবং আমরা যে ওইখানে ওই লার্ন মোডের জায়গায় ওয়েবসাইটের সাথে ওয়েবসাইট দিয়ে দিলাম। আশা করি সবার মনে আছে, এই ভিজিট নাও দিয়ে আমরা করেছিলাম, ভিজিট নাও দিয়ে আমাদের ওয়েবসাইটের সাথে ট্রাফিক দিয়ে দিলাম। তো এইভাবে করে কিন্তু আমরা ওয়েব পেজ এসইও করতে পারি। গেস্ট ব্লগিং, গেস্ট ব্লগিং কিন্তু ওয়েব পেজ এসইও কিন্তু একটা উদাহরণ। অন্যান্য ওয়েবসাইটের গেস্ট পেজে লিখে আপনার সাইটের সাথে ব্যাকলিঙ্ক পাওয়া। গেস্ট ব্লগিং কিন্তু একটা উদাহরণ, কিন্তু আমরা অলরেডি করেছি আর্টিকেল। লিঙ্কডইনে আর্টিকেল লিখেও কিন্তু আমরা এই গেস্ট ব্লগিং করতে পারি। আরো কিছু দেখানো হবে যখন আমরা অফ পেজে ক্লাস করব। একটা উদাহরণ কিন্তু আমরা পেয়েছি, কোনটা? এই লিঙ্কডইনের আর্টিকেল। ইনফ্লুয়েন্স মার্কেটিং, ইনফ্লুয়েন্সের মাধ্যমে আমরা সাইট বা পণ্যের প্রচার করা। ইনফ্লুয়েন্সার মাধ্যমে আপনি কিন্তু নিজে ইনফ্লুয়েন্সার হতে পারেন। আপনারা ফেসবুকে পেজ দিয়ে আপনার ফলোয়ার বাড়িয়ে যদি নিজে ইনফ্লুয়েন্সার হয়ে ইনফ্লুয়েন্সার মাধ্যমে নিজের ওয়েবসাইটের প্রচার প্রচারণা করতে পারেন, অথবা অলরেডি যে আছে আপনার ইনফ্লুয়েন্সার তাকে দিয়ে আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে পারেন। তো আমরা অফ পেজ এসইও কি, কাকে বলে, কিভাবে করে, এটা সম্পর্কে ডিটেলস ভাবে বুঝতে পারলাম। তারপরে হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও নিয়ে আমরা ইনফ্লুয়েন্সার কি? ইনফ্লুয়েন্সার হলো নায়ক নায়িকা থেকে যারা যারা আছে তারা কিন্তু সবাই কিন্তু ইনফ্লুয়েন্স। যেমন এই যে ওই ফ্রুট ব্লগার যেমন আছে, ফ্রুট ব্লগারের নাম একজন বলেন। আমি তো ফ্রুট ব্লগারের নামগুলো ভুলে গিয়েছি, এখন মাথায় আসছে না। যেমন ফ্রুট ব্লগার যারা আছে তারা আপনার ইনফ্লুয়েন্সার হতে পারে। এই যে রাফসান দা ছোট ভাই, রাফসান দা ছোট ভাইকে আপনি পেমেন্ট দিলেন যে আপনার পেজটা একটু প্রমোশন করে দিতে। তাসনিম মজুমদার ভাইয়া, আপনি রাফসান দা ছোট ভাইকে বললেন যে আমার পেজটা দিয়ে দিতে। জি, যাদের মানুষ সবাইকে চিনে, এরাই ইনফ্লুয়েন্স। তাকে বললেন যে আপনি আমার পেজটাকে একটু প্রমোশন করে দেন। তারপর আরো আছে ওই, এখন সবার নাম আসছে না, সবার পেজই দেখি। আরো যে স্যার আছেন, বুয়েটের এক স্যার আছেন, তার নামটা এখন আসছে না, ওনাকেও প্রমোট করে দিতে বলতে পারেন, আমি আপনি পেমেন্ট দিচ্ছি আপনার ভিডিওতে আমার, জি ওনার নাম না বললাম। তো আরো যা যা আছে আর কি। আরো এক বুয়েটের স্যার আছেন বললাম, উনি ভালো কন্টেন্ট কন্টেন্ট প্রকাশ করেন। ওনাকে বলে দিলেন যে আপনি আপনার ভিডিওতে আমার ওয়েব পেজের একটা কথা বলে দিলেন। তো উনি আপনার লেটেস্ট ভিডিওতে আপনার একটা কন্টেন্টের সম্পর্কে বলে দিলেন। তো এগুলো হলো ইনফ্লুয়েন্সার মার্কেট। আশা করি বুঝতে পেরেছি আমি ইনফ্লুয়েন্সারটা কি। তো এখন হলো টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও হলো টেকনিক্যাল, আসলে নাম দিয়ে বুঝতে পেরেছি। টেকনিক্যাল হলো টেকনিক্যাল টাইপের। অনেকে টেকনিক্যালকে ব্ল্যাক হ্যাটের সাথে তুলনা করে, কিন্তু ব্ল্যাক হ্যাট আর টেকনিক্যাল কিন্তু একরকম না। তো টেকনিক্যাল হলো এইচটিএমএল টাকে আপনি যতটা অপটিমাইজ করবেন সেটাই হলো টেকনিক্যাল এসইও। তো
আপনার এইচটিএমএলটাকে যতটা সুন্দর মতো আর কি আপনার ওয়েবসাইটটাকে যতটা মানে ইউজার ফ্রেন্ডলি করবেন, সেটা হলো টেকনিক্যাল এসইওর কাজ। টেকনিক্যাল এসইও হলো আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো উন্নত করা, যাতে সার্চ ইঞ্জিন সহজে এবং কার্যতভাবে আপনার সাইটে স্ক্রল করতে পারে এবং ইন্ডেক্স করতে পারে, যার মধ্যে অন্তর্ভুক্ত হলো সাইটের স্পিড অপটিমাইজেশন। আমি একটু ধরেন আপনার একটা ওয়েবসাইট 1 সেকেন্ডে একটা ওয়েবসাইট আসলো আর একটা মিলি সেকেন্ডে আসলো, আপনার কোন ওয়েবসাইটটা দেখতে ভালো লাগবে? অবশ্যই মিলি সেকেন্ডে যেটা আসছে বেশি আসছে সেটা ভালো লাগবে। তো সাইট অপটিমাইজেশন খুবই গুরুত্বপূর্ণ। তো যেটা আর কি সাইট আসতে ভালো লাগবে, দ্রুত আসবে, সেটা গুগলের কাছে বেশি ভালো লাগবে। তো আমরা যখন আগামী ক্লাসে যখন আমরা কিওয়ার্ড পড়বো, তখন আপনি আরো বুঝবেন যে কি জন্য সাইট অপটিমাইজেশন খুবই দরকার। তারপরে হলো মোবাইল ফ্রেন্ডলিনেস। মোবাইল ফ্রেন্ডলিনেস কিন্তু খুবই দরকার। মোবাইল সাইটের সাথে কিভাবে সুসংগত ভাবে কাজ করে। ধরেন আপনার সাইটটা টোটাল টেকনিক্যাল এসইও ভালো মতো করা নেই, এই মোবাইলে ভালো মতো দেখা যাচ্ছে, যেমন আমরা লিঙ্কডইনে দেখি যে অনেকে বলে কি যে আমরা পেজ ক্রিয়েট করতে পারি না, অফিসিয়াল পেজ মোবাইলে পারছি না। আমার বলতে হচ্ছে কি যে আপনি অ্যাপটা ডিলিট করে আপনার ডেস্কটপ মোডে যান। কি জন্য? কারণ ওরা ওই অপশনটা মোবাইল ডেস্কটপ মোডে রাখেনি। তো এরকম আর কি, যে ওয়েবসাইটটা সব জায়গায় যাতে ভালো মতো কাজ করে ওই অপশনটা রাখতে হবে, যাতে কেউ মোবাইল ডিভাইসেও যদি রাখে, মোবাইলের ওই স্ক্রিনটা যখন আমার সেট করা থাকবে, আপনাদের অত দেখানো হবে না মনে হয়, তো মোবাইলের স্ক্রিনটা যখন সে ডিটেক্ট করবে সেই অনুযায়ী যাতে স্ক্রিনটা যখন শো করবে সেই অনুযায়ী যাতে স্কেল করে, সেটাও কিন্তু আপনার টেকনিক্যাল এসইওর মধ্যে পড়ে। তারপরে এসএসএল সার্টিফিকেট। এসএসএল সার্টিফিকেট হলো আমরা যখন একটা উদাহরণ, ঠিক আছে ক্লাসটা দেখানোর পরে শেষ করার পর দেখাই এসএসএল সার্টিফিকেট কি। কিছু 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 ওয়েবসাইটে ঢুকলে দেখবেন এই সাইডে নাকি দেখাই আর কি। ধরুন আমরা এই যে ফেসবুকে গেলাম, আরেকটা কোন ওয়েবসাইটে যাই, ডট দেখি যে কোনো একটা ওয়েবসাইটে যাই, এই ওয়েবসাইটে একটু আগে তো ওয়েবসাইটে এই যে এখানে দেখুন, সবাইকে দেখছেন নট সিকিউর লেখা আছে, দেখছেন? ইয়েস আর নো বলেন। নট সিকিউর লেখা দেখছেন না? এই নট সিকিউর লেখা কি জন্য আসছে জানেন? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো এই নট সিকিউর লেখাটা আসছে এর কারণ তাদের কাছে এসএসএল সার্টিফিকেটটা নেই। এসএসএল সার্টিফিকেট যখন থাকবে তখন এই নট সিকিউরটা থাকবে না। আমি কি বুঝতে পেরেছি? তো এসএসএল সার্টিফিকেটের ব্যবহার আপনার সাইটটাকে এই এইচটিটিপিএস দ্বারা সিকিউর করা। তো যখন আপনার এসএসএল সার্টিফিকেটটা থাকবে, তো আপনার সাইটটা এইচটিটিপিএস দিয়ে সুরক্ষিত থাকবে এবং ব্যবহারকারীর কাছ থেকে। না, এটা পেইড না, কিন্তু নেওয়াটা একটু টাফ। এসএসএল সার্টিফিকেট নেওয়াটা একটু টাফ, এটা মনে দেখানো হবে না। এটা আপনার এই ক্লাউড, এই কি জানি বলে, আপনার নামটা ভুলে গেলাম। ক্লাউড ফ্লেয়ারের নাম মনে হয় কেউ শুনেননি। ক্লাউড ফ্লেয়ার একটা অনলাইন সার্ভিস। তাদের কাছে আপনার বোঝাতে হবে প্রথমে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ সুরক্ষিত, তারপরে আপনাকে তারা সার্টিফিকেট দিবে। আপনাকে তারা ডোমেইন দিতে হবে, তাদেরকে হোস্টটা দেখাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে আপনার ওয়েবসাইটটি সম্পূর্ণ সুরক্ষিত, তারপরে তারা আপনাকে এসএসএল সার্টিফিকেটটা দিবে। তাসনিম বুঝতে বুঝতে পেরেছি? এটা আপনি নেটে সার্চ দিলেই পাবেন। যদি আপনার এই ইয়ে কি জানি বলে আপনার ওয়ার্ডপ্রেস দিয়ে করা হয়, কাজটি অনেক ইজি। আপনি একটু সার্চ দিলেই পাবেন। যখন আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ক্লাস করব, আপনি ওইটার আপনার প্লাগইন আছে, ওটা দিয়ে আমরা পরবর্তীতে ক্লাস দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। যাই হোক, আপনার হোস্টিং থাকতে হবে, আপনার ওয়েবসাইট থাকতে হবে, হোস্টিং এবং ডোমেইন দুটো থাকার পরে প্ল্যাটফর্মকে বোঝানোর পরে তারপরে আপনি এসএসএল সার্টিফিকেট পাবেন, তার আগে না। যাই হোক,
আমরা সাইটকে HTTPS দ্বারা সংরক্ষিত করে যাতে গুগল এবং ব্যবহারকারী দিয়ে বিশেষজ্ঞ করা, এটা এমনি কোনো কাজ নেই, যেটা বললাম SSL দিয়ে আর কি বোঝানো যে এটা সুরক্ষিত। তারপর হলো সাইট ম্যাপ এবং রোবট TXT ফাইল। তো সার্চ ইঞ্জিন দিয়ে আর কি নির্দেশনার জন্য সাইট ম্যাপ এবং রোবট TXT ফাইল ব্যবহার করা, যাতে তারা সঠিকভাবে সাইটটি স্ক্রল করতে পারে। মানে কথা হলো যে আমরা যাতে ভালো মতো সাইট ম্যাপ করে দেওয়া, পুরো ওয়েবসাইটটাকে শুধু ভালো মতো সাইট ম্যাপ করে দেওয়া, না হলে দেখা যাবে সে স্ক্রল করতেছে নিচে, উপরের দিকেও স্ক্রল আসছে, নিচের দিকেও স্ক্রল আসছে। তো এরকম আর কি যারা আমরা কোড বেসড আর কি করে থাকি, তারা আর কি এরকম প্রবলেমে পড়ি। তো এগুলা টেকনিক্যাল ইস্যুর মধ্যেই আর কি পড়ে। তো আমরা আজকে কি কি শিখলাম? আরেকটা বাকি আছে, আরেকটা হলো লোকাল এসিও। লোকাল এসিও হলো, আমরা টেকনিক্যাল এসিও বললাম, লাস্ট হলো লোকাল এসিও। লোকাল এসিও আগে বললাম যে আমরা লোকালি, আমরা যেখানে আছি সেই সেই জায়গাটুকুর উপর বা জিওর উপরে বেস করে, জায়গার উপর বেস্ট করে যে এসিও, সেটা হলো লোকাল এসিও। আমি বাংলাদেশে আছি, বাংলাদেশের উপর জায়গার উপর বেস্ট করে যে বিজনেস ক্রিয়েট করার জন্য যে এসিও, সেটা হলো লোকাল এসিও। ইউএসএ আছেন, ইউএসএ এর উপর বেস্ট করে যে এসিও, সেটা হলো এই ইউএসএ টাইপ লোকাল এসিও। তো লোকাল এসিও হলো একটি প্রক্রিয়া যা আপনার ব্যবসায়ীকে স্থানীয় সার্চ ইঞ্জিন ফলাফলে উন্নত করতে সহায়তা করে। যেমন আমরা কিওয়ার্ড ইউজ করলাম যে বেস্ট মনিটর ইন বাংলাদেশ, বা বেস্ট মনিটর ইন ঢাকা, বেস্ট মনিটর ইন ঢাকা মিরপুর 10। এভাবে করে আর কি আমার সার্চ ইঞ্জিনটাকে আরো বেশি, ওয়েবসাইটটাকে আরো বেশি আর কি ইয়ে করলাম, অপটিমাইজ করলাম, ছোট করলাম। তো এই বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আমার ব্যবসাটাকে, না এটা আমি এটা দিব না, এটা পিডিএফ আমি দিব না, আপনারা এটা ভিডিও তো পাবেনই, ভিডিও থেকে আর কি দেখে দিবেন, এটা আপনারা নিজেদের মতো পড়বেন। এটা আমি জাস্ট নিজের মতো আর কি আপনাদের বোঝানোর জন্য দিয়েছি, এটা আপনি যে কোনো জায়গায় আর কি পাবেন, এটা জাস্ট বোঝানোর জন্য আমি লিখেছি। এটা জাস্ট আমার মুখের কথা, আমি মুখের কথা আর কি আপনাদের লিখিত ভাবে দিয়েছি। মুখে বলার থেকে, আমি মুখে বললে আসাদুল হক, আমি যদি মুখে বলতাম কিছু বুঝতেন না, মুখেরটা আমি এখানে লিখে দিয়েছি যাতে আপনারা বুঝেন, এছাড়া কিছু না। তো কি বললাম, লোকাল এসিও হলো স্যার আমরা কি বই পড়ে জানবো? আপনি লোকাল এসিওতে সার্চ দিলেই আপনি পাবেন। জাস্ট মমিনুল ইসলাম জাস্ট বেসিকটা জানবেন, এটা নিয়ে আপনার বড় বড় বই পড়া লাগবে না, ইঞ্জিনিয়ারিং বই পড়া লাগবে না। আমি তো আপনাকে ইঞ্জিনিয়ারিং বই পড়াচ্ছি না, জাস্ট আপনাদের বেসিকটা বুঝাচ্ছি, জাস্ট বেসিক। আর যদি কোনো কঠিন টার্ম মনে হয় আপনি আমাকে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি একটু মানে বেশি আর কি ডিটেলস বলার চেষ্টা করি, দেখে বেশি ইয়ে করি যাতে বুঝেন। তো লোকাল এসইও এমন একটি প্রক্রিয়া যা ব্যবসাকে স্থানীয় সার্চ ইঞ্জিন ফলাফলে উন্নত করার সহায়তা করে। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যদি আপনার ব্যবসা নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় গ্রাহকদের লক্ষ্য করে থাকে, যার মধ্যে অন্তর্ভুক্ত গুগল মাই। একটা উদাহরণ হলো গুগল মাই বিজনেস অপটিমাইজেশন। এরা হলো, ধরেন যে গুগল বিজনেস অপটিমাইজেশন, এটা মানে কি, যে একটা উদাহরণ দিছে হলো গুগল মাই অপটিমাইজেশন। গুগল মাই বিজনেস অপটিমাইজেশন হলো যে এর মধ্যে আপনি তথ্য পূরণ করে আপনার বিজনেসটাকে স্থানীয়ভাবে ইউজ করার জন্য গুগল মাই বিজনেস অপটিমাইজেশন ইউজ করা যায়। তারপর লোকাল কিওয়ার্ডের ব্যবহার, লোকাল কিওয়ার্ডের ব্যবহার একটু আগে আপনাকে বলেছি যে এই বেশ এই মনিটর ইন ময়মনসিংহ, ইন ঢাকা মিরপুর, এরকম আর কি জাস্ট স্থানীয় কিওয়ার্ড ব্যবহার করে আমরা লোকাল এসইও করতে পারি। তারপর লোকাল ডাইরেক্টরি লিস্টিং, আপনি আপনার ব্যবসার যে যে আছে লোকাল ডাইরেক্টরি ইউজ করে এভাবে কিন্তু আপনি লিস্টিং করতে পারেন। লোকাল ডাইরেক্টরি লিস্টিং বুঝাচ্ছি আর কি।
ওয়েবসাইট যেগুলো আছে, যে ধরলেন যে আপনার আশেপাশে যে আমরা গুগল ম্যাপ ইউজ করি না, এটা কিন্তু লোকাল এসিওর মধ্যে পড়ে, যে কোন কোন ওয়েবসাইট গুলো আছে আপনার প্রতিযোগী দেখে, জাস্ট বোঝানোর জন্য, অত বেশি ইম্পর্টেন্ট না, তার আর কি বোঝানোর জন্য আর কি বলছি। আর রিভিউ এবং রেটিং সংগ্রহ, আপনার আশেপাশে যেগুলো আছে তাদের গ্রাহক এবং পজিটিভ রিভিউ এবং রেটিং সংগ্রহ করে, যা গুগলের চোখে আপনার ব্যবসাকে বৃদ্ধি করবে। আশেপাশে যে মানুষ আছে তারা আর কি দেখলো আপনার এই রিভিউ গুলা দেখে লোকাল এসিওটা ইউজ করে আর কি, জাস্ট নর্মাল জিনিস, রেটিং সংগ্রহ করা, এগুলো একটু আগেও বলেছি। তো আজকে আমরা জানলাম এসিওটা কি, এসিও প্রকারভেদ, মেসেজটা কই, এসিও প্রকারভেদ কি, এসিও টাইপ কি, এবং ক্লাসিফিকেশন কি। এবং আর যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো নেওয়ার। আপনাদের কথা মতো সবগুলোই আর কি থাকবে, ভিডিওগুলো থাকবে। নাসির আক্তার, আপনি প্রশ্ন করুন। নাসরিন আক্তার, আপনাকে আর মিউট করেছি। নাসরিন আক্তার আনমিউট করেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস কি বুঝেছেন? হ্যাঁ, ক্লাসটা বুঝেছি। আমি একটা স্যার পার্সোনাল প্রশ্ন করতে চাইতেছি। বলতেছি, আপনি তো ময়মনসিংহ থাকেন, ঠিক আছে? আপনি কি ময়মনসিংহ কোনো ফিনান্সিং আইটি? ওকে, এক ভাইয়া বললো যে ফেসবুকের পেজটা ডিলিট করে দেখান। তো আমি ফেসবুকে যাই, এটা আমি সেদিন ডিলিট করেছিলাম, দেখালেই পারতাম। তো ও আগে দেখাই, ও স্ক্রিন তো দেখা যাচ্ছে না, না? এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার? তো আমি এই যে এখানে পেজেসে গেলাম, পেজেসে গিয়ে আমার ওই পেজগুলো ডিলিট করে দিয়েছি আর কি, সামনে ক্লাস নেওয়া লাগবে। তো আমি সুইচ করলাম, সুইচ করে সেটিংসে যাব। আমি ক্লাসে আর আপনাদের ক্লাসে মনে দেখাইনি, অ্যাক্সেস ইওর ইনফরমেশন, অ্যাক্সেস এন্ড কন্ট্রোল দেখতে পাচ্ছেন? বাদল হোসেন, দেখতে পাচ্ছেন? এখানে কি ডিলেট পেজ দেখতে পাচ্ছেন? ওকে, আপনার আনসার পেয়েছেন? ওকে, ঠিক আছে, তাহলে আমি নেক্সট কোশ্চেন গুলো নেই। এমাদুল উদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে ক্লাস কি বুঝতে পেরেছেন? আজকে ক্লাসটা একটু কঠিন ছিল, একটু বুঝতে পেরেছেন নাকি বলেন? মোটামুটি বুঝতে পারছি, কিন্তু আমি এর আগে একটা মেসেজ দিয়েছিলাম, বলছিলেন একটা ক্লাসে শেয়ার করেন স্ক্রিন। জি জি, বলেন, দেন। স্ক্রিন একটু শেয়ার করতে জি, যাচ্ছি। ও হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন না? ওকে, তাহলে একটু জি। ওয়েট করেন। ওকে, শেয়ার করেন। কি ছিল আমার ঠিক, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ দেয়, তো সারাদিন মেসেজ দেয়, তাই আর কি আমার ঠিক খেয়াল নেই। শেয়ার কি হয়েছে আমারটা? না, জি শেয়ার হয়েছে। জি। আমার এই যে বিজনেস একটু দাঁড়ান, আসেনি, পোর্টফোলিওটা একটু আসেনি এখন, দাঁড়ান। তো হয়েছে না? না, এখনো লেখা আছে স্টার্টেড, স্টার্টেড গেট শেয়ার, স্টার্টেড। স্টার্টেড। ওনার গেট স্ক্রিন কি? স্টার্টেড। হ্যাঁ দেন, ওকে দেন, ওকে দেন। হ্যাঁ, এখন আসছে। আমি ওকে কি দেন, এখান গেট থেকে গেট? স্টার্টেড দেন। আপনি দাঁড়ান দাঁড়ান, ওয়েবে কেন আছেন? আপনি কোথায় যাবেন? বিজনেস ডট, জি দাঁড়ান জি। দাঁড়ান, অ্যাডস ম্যানেজারে যাচ্ছেন না? অ্যাড দিবেন? এটা বলছিলাম যে আমি এই জন্য আপনার সেটিংসে গেলে পিপলটা আপনার ওখানে দেখছিলাম পিপল বা বিভিন্ন হিস্ট্রি আসে, জি, ওইটা দেখেন আসে না।
ঠিক আছে, আপনি আপনি আমাকে দেন, আপনি এইটা আমাকে দেন। আসে, পেজ আসে। আমি বুঝছি তো আপনি কোন জায়গায় আছে, আপনি দেখেছেন? আপনি কোথায় আছেন? আমি আপনার কথার রিপ্লাইও দিয়েছিলাম, আপনি দেখেছিলেন? জি জি, বলছিলেন যে এই একটা ইসে ঢুকতে আর কি। হ্যাঁ, ওখানে হ্যাঁ, ঢুকেছিলেন। ওখানে ঢোকার পরে তো এইটা আসলো আর কি। আচ্ছা, আমি দেখাই। এখানে ক্লিক করেছি, হ্যাঁ, এখানে ক্লিক করেছে তো, এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করতে হবে, আগে আবার প্রোফাইলে যেতে হবে, বা এখানে আমি যদি লিখি বিজনেস ডট ফেসবুক স্ল্যাশ প্রোফাইল, আসুক। এরপর আমার এই আমি মেটা সেটিংসে যাই, বিজনেসে কি অ্যাকাউন্ট কি হয়েছে নাকি? না হলে তো এখানে আসতে পারতেন না। দেখি আপনার ওখানে প্রোফাইলে যায় নাকি। এখানে তো পিপল আসার কথা না। দেখি, বিজনেস ডট প্রোফাইল, প্রোফাইল, প্রোফাইলই তো আছে। আপনাকে তিনটা পেজ, তিনটা জি জি, আপনার পেজ তিনটা, কোন পেজের আন্ডারে? অর্গানিক ফুড এটাই বুঝছিলাম। কিন্তু আপনার ইয়েটা, ডিএম হিমু দেখেন, ডিএম হিমু ওইটে। এগুলো কোনো একটা পেজের আন্ডারে দেননি, মনে হয়নি কি? এটা কি সবারই হয়েছে? যারা যারা আর কি করেছেন তাদেরকে সবারই এই সমস্যা হয়েছে? আপনি ক্রিয়েট পোর্টফোলিও দিয়ে করেছিলেন না? কারণ এটা আগে করা ছিল না সম্ভবত, 71-এ যখন আমি করছিলাম সম্ভবত তখন তো ডিএম হিমু দিয়ে করছিলাম। হ্যাঁ, আমি করে দেখি, আপনার নামটা কি জানি? MD হিমায়ত। এইচি এমডি এইচি MA এম এ ওয়াইটি। ওয়াই, হ্যাঁ, ওয়াইটি এইচ নেই। হ্যাঁ, UDDIN, ইউ, UDDIN। ঠিক আছে, হুম একসাথে না? হুম, না ভিন্ন, উদ্দিন তো ভিন্ন। ফার্স্ট নেম কোনটা? ফার্স্ট নেম ফার্স্ট নেম হেমায়েত বাই MD। MD লাগবে না? দিচ্ছি।
ফুল স্টপ আছে না? দেন এটা না? এই যে এটা, জি। ওকে, এখন হয়েছে। তখন ছিল না আপনার, বলেছিলাম ক্রিয়েট করে নিতে, আপনি ক্রিয়েট করেননি। না, বলছিলেন তো যখন ক্রিয়েট করবে, যখন কাজ করলে হয়তো বা ক্রিয়েট হ্যাঁ করা যায়। হ্যাঁ, কাজ আপনারা তো ক্রিয়েট এখন করেন নাই তো। জি, ওখানে আমরা একটা ক্লাস নেওয়ার পরে তারপর তো এখানে ডাইভার্ট হইলাম। হ্যাঁ, ওই জন্য আর কি আমি তো আপনাকে বলেছিলাম যে যদি ক্রিয়েট করতে চান তাহলে আর কি ক্রিয়েট করে দিলাম আপনাকে। এখন এই পিপলটা ওই লেখাটা একটু আইনা দেন। ঠিক আছে, দেখেছেন? এবার আস, হ্যাঁ, আর পেজেস গুলো আর কি আন্ডারে নিয়ে নিন, ঠিক আছে? এগুলো ওকে, এটা আন্ডারে নিয়ে নেব। হ্যাঁ আপনার পেজ গুলো আন্ডারে নিয়ে নেবেন যদি আর কি পেজ আর কি আপনার তো করা হয়ে গেল। কিন্তু আপনার কথা মনে রাখেন, আপনি যে করেছেন আপনি জি, কিন্তু 4টা করতে পারবেন। আর এটা কিন্তু ডিলিট করবেন না, আমি আগেও এটা ডিলিট বলেছি করে দেব। ডিলিট করবেন না। পোর্টফোলিও পোর্টফোলিও ডিলিট করতে সমস্যা হয়, বিজনেস ডিলিট করতে সমস্যা হয়, আমি ক্লাসেও বলেছিলাম যে জি, ডিলিট করার আগে চিন্তা করে নেবেন, ডিলিট করতে কিন্তু সমস্যা হয়। আমার কাছে বলতে আসবেন না যে স্যার এই পোর্টফোলিও ডিলিট করতে চাই, ঠিক আছে? আচ্ছা, এটা এটা নিয়ে কোন পেজের এগেইনস্ট হইলো? না, এটা কোন পেজে এগেনস্টে হয় না, এটা পেজে দেননি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে পেজ দিবেন, ক্লাসে যেভাবে দেখিয়েছি পেজ দিবেন। জি জি, ওকে, ওটা আমি এই কাজ জন্য কিন্তু করলে তখন করবো আর জি কি। জি কাজ করলে ওপেন থ্যাংক ইউ, করবো, আমি কিন্তু পেজ দেখেই নিয়ে যাবো, হুম, পোর্টফোলিওটা থ্যাংক ক্রিয়েট ইউ। করে ওভাবে দেখিনি। ওকে, এই যে ভাইয়া বলছে কিভাবে ডিলিট করবো, আমি আগেও বলেছি এটা আমি দেখাবো না, কারণ এই পোর্টফোলিও ডিলিট করা সমস্যা, ঠিক আছে? আমি জি, আগেও বলেছি বিজনেস পোর্টফোলিও করা সমস্যা, ডিলিট করা সমস্যা। ওকে থ্যাংক ইউ। ওকে, ওকে, আলামিন হোসেন বলেন। জি বলেন। আমারও ওই যে বিজনেস পোর্টফোলিও। পোর্টফোলিও আপনি করেন নাই, আমি কিন্তু পোর্টফোলিও ক্রিয়েটটা দেখাই নাই। ওই যে জি, এখানে ক্রিয়েট পোর্টফোলিও করে কিভাবে পোর্টফোলিও হয় করা না, যায় আমি কিন্তু বলেছি। হয় না। দেখি আপনি ওপেন করেন, দেখি আপনি পোর্টফোলিও করছেন নাকি সেটা দেখি, স্ক্রিন শেয়ার করেন। শোনেন আপনাকে আমি বলি, আপনি যেহেতু মোবাইল নিয়েছেন, মোবাইলটা ফেসবুক দিয়ে ওপেন করেন, ফেসবুক গুগল ক্রোম দিয়ে ওপেন করেন, ও, এভাবে ওপেন করেন। গুগল ক্রোম দিয়ে। জি, গুগল ক্রোম সি লেখেন, হ্যাঁ গুগল ক্রোম দেন, সি লেখেন উপরে, তাহলে তো আসে। জি, সার্চ অপশনে সি লেখেন তাহলে তো আসে, ওই যে গুগল ক্রোম ওই যে উপরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতগুলা। ডেস্কটপে আছে। হ্যাঁ আর শুনেন আমার আপনাকে একটা ইয়ে দেই, এখানে 44টা ট্যাব আছে, এতগুলা ট্যাব রাখবেন না, ঠিক আছে? এগুলো একটা একটা করে ডিলিট করবেন। এখন 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 ডিলিট করা লাগবে না ক্লাসের মধ্যে, আপনি ইয়ে করেন, আচ্ছা, এখানে এই যে ইয়ে করেন, এখানে থ্রি ডটসে ক্লিক করেন, এখান থেকে নিউ ইনকগনিটো ট্যাব নেন। কোথায় যাব? ওই যে দেখেন দ্বিতীয়টায় নিউ ইনকগনিটো ট্যাব, ট্যাব হ্যাঁ নিয়েছেন? হ্যাঁ, 48 জন এখানে চলে আছে, তো এটা হলো দুঃখের কথা, আমি ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি মানুষ নেই, আর আপনি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? হ্যাঁ, আপনি এখানে ফেসবুকে ঢুকবেন, ইনকগনিটো দেখে ব্যাগে আমি যাই।
না, এখানেই লিখবেন, গুগলে লেখেন, গুগল থেকে ফেসবুকে ঢুকবেন, ফেসবুকে ঢুকিয়ে এটা ডেস্কটপ মোডে যাবেন। আমি আবারও বলছি, আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, ঠিক আছে? এর কারণ হলো ইনকগনিটো মোডে কিছু দেখা যায় না, আমি কিছু দেখতে পাচ্ছি না, আপনার স্ক্রিন ডার্ক হয়ে আছে। করার কিছু নেই, কারণ ইনকগনিটো মোডে আছে না। আমি কি বুঝতে পেরেছি? জি। আমার ওই মেটা বিজনেস ক্রিয়েটর ওইটাও হয় না, হ্যাঁ, এখান থেকে ক্রিয়েটিভ। ঢুকবে, এখান থেকে ঢুকবে। আপনি ডেস্কটপ মোড অন করে এখানে আবার চেষ্টা করবেন, এইখানে আমি কিভাবে বললাম, এখানে ডেস্কটপ মোড অন করে এখান দিয়ে ঢুকবেন। ওকে ভাইয়া? ঠিক আছে। ঠিক আছে, আপনি এখানে চেষ্টা করবেন, এখানে হবে। ওকে, জি। হ্যাঁ। হ্যাঁ, সাদ ভাইয়া। জি ভাইয়া। জি ভাই বলেন। আচ্ছা, আমার 4টা পোর্টফোলিও অ্যাকাউন্ট না করলে কি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা করা যাবে না? না এরকম না নাকি? না, আপনি শুনেন, আপনি 4টার বেশি করতে পারবেন না, বিষয়টা বুঝেন। 4টার বেশি করতে পারবেন না, সুতরাং একটা করার আগে চিন্তা করে করবেন, আমি সেটা বলেছি। আচ্ছা, একটা করার পরে কি ম্যানেজার অ্যাকাউন্ট আসবে? হ্যাঁ, তো আমার তো আসতেছে না এটা এখানে। স্ক্রিন শেয়ার করেন দেখি। এই যে আসছি তো, সরি, আসছি তো। এটা পোর্টফোলিও অ্যাকাউন্ট, কিন্তু ম্যানেজার অ্যাকাউন্ট তো আসে না। আপনি কি অ্যাডস ম্যানেজারে যাবেন? অ্যাডস ম্যানেজারের হ্যাঁ জন্য হ্যাঁ হ্যাঁ অ্যাডস লিখতে হ্যাঁ। হবে। সরি। এখানে আপনি ইসে যাবেন, ফেসবুক বাই অ্যাডস, দাঁড়ান আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাকে। সরি। অ্যাডস বাই ফেসবুক, ফেসবুক বাই অ্যাডস, দাঁড়ান দাঁড়ান, ফেসবুক ডট ট্যাক্স, দাঁড়ান আমি লিখে দিচ্ছি, দাঁড়ান আমি লিখে দিচ্ছি, 1 মিনিট ওয়েট করেন। এভাবেও যেতে পারেন, দাঁড়ান বলি, দেখি আমার যেখানে এখানে যেভাবে যাই এখানে যাওয়া যায় নাকি। আপনাকে কন্ট্রোল দিয়েছি, দেখি তো। হ্যাঁ। এখানে অ্যাডটা আসে না কেন? Add। তো এই এক না, আচ্ছা, 4টা পোর্টফোলিও অ্যাকাউন্ট গুলা কি মানে কি নামে করতে হবে, এমন কোনো স্পেসিফিক কোনো ইস্যু আছে নাকি? না না ডিজাইন না। বাই নেমও করা যাবে? হ্যাঁ, বাইনামি তো করবেন। না, আমি সেটিংসে চাই। না না না, এখানে যাই কি অ্যাড ম্যানেজারে ঢুকতে হবে? দেখি দাঁড়ান। Add manager। এখানেই তো হওয়ার কথা, লিঙ্কে প্রবলেম। বানান ভুল করছি, দেখি দাঁড়ান।
এখানে কেন হচ্ছে না? আমি সার্চ দিব গুগলে, যাচ্ছে ওখানে। কি অ্যাডস ম্যানেজার বানান ভুল, এডিএস। ADS আপনার এখানে এরকম আসছে, আমার এখানে এরকম আসেনি। কি দিবেন? আপনারটা আপনার বুঝে নেন। ঠিক আছে, Sorry? আপনি কি আপনারটা কি কি দিয়ে ব্র্যান্ড করেছেন এটা তো আমি জানি না। আপনি যেটা দিয়ে আর কি ইন্ডাস্ট্রি দিয়েছেন এটা দিয়ে দিবেন। ক্লথিং ব্র্যান্ড, ফ্যাশন আর কি, ফ্যাশন। ফ্যাশন না, গভর্নমেন্ট এখানে নাই দেখি। অবশ্যই আছে, রিটেল একটা আছে, ই-কমার্স, হেভিং, হেলথ কেয়ার, নন প্রফিট। আরেকবার দেখি, বিজনেস টু বিজনেস, কনজিউমার গুডস, রিটেলই তো হওয়ার কথা। রিটেলের হবে না? রিটেলই তো, আপনি রিটেল দিচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ। হুম। ওকে, বাকিটা হয়ে ওকে গেছে। ওকে, নিয়ে নিচ্ছি এখান থেকে। তাহলে আমি কেটে দিলাম। ওকে, হ্যাঁ, সোহেল আহমেদ বলেন। সোহেল আহমেদ, হ্যালো। জি, আজকে ক্লাস ঠিক মতো বুঝেছেন? জি, মোটামুটি বুঝতে পারছি। এখন বিষয়টা আমি আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমার যদি পোর্টফোলিও না থাকে, আমি শুধু পেজ দিয়ে কি অ্যাড রান করতে পারবো না? পোর্টফোলিও না থাকলে পেজ দিয়ে অ্যাড করতে পারবেন না? আমি বুঝিনি আপনার কথা। কিসে পেজ অ্যাড রান করতে চাচ্ছেন আপনি? এই যে আপনার ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যে অ্যাড গুলা রান করার জন্য আপনি যে এখনো দেখা যায় যে পোর্টফোলিও তৈরি করা, পোর্টফোলিও ছাড়া কি আমি ফেসবুক মার্কেটিং করতে পারবো কিনা সেটা বলছি। আমি আপনার কথা ঠিক মতো বুঝতে পারিনি। আপনি যে মার্কেটিং করবেন, আপনি কিসে মার্কেটিং করবেন? যেমন আমি একটা ক্লোথিং ব্র্যান্ডের করবো, মার্কেটিং করবো। হ্যাঁ, আপনি একটা ক্লোথিং ব্র্যান্ডের মার্কেটিং করবেন, তো ক্লোথিং এর জন্য তো আপনার ছবি লাগবে। হ্যাঁ, ছবি লাগবে। তা ছবি দিয়ে মার্কেটিং করবেন, সমস্যা কি? না, পোর্টফোলিও যে তৈরি করা, দেখা যাচ্ছে চারটে বেশি তৈরি করা যাবে না, কিংবা পোর্টফোলিও আমার দেখানো দরকার যে কতটা সুন্দর করা যায়, মানে আপনি ওভাবে করবেন না করবেন এটা আপনার বিষয়, আমার তো দেখানো দরকার। এটা করা যায় কিনা সেটা বলছি। জি, আপনি শুধু ছবি দিয়ে করতে পারেন, আমার দেখানো দরকার যে সবচেয়ে সুন্দরভাবে কিভাবে করা যায় সেটা আমি দেখাবো। আর আপনি নর্মাল ভাবে করলেও কেন করা যাবে না? অবশ্যই করা যাবে, মানুষ করছে না। ও, ঠিক আছে, এটাই জানি। ওকে, আমি প্রপার ভাবে দেখাবো, আপনি আপনার যতটুকু সম্ভব আপনি সেভাবে করবেন। ঠিক আছে। ওকে, তাহলে আমার লাস্ট
প্রশ্ন আনিসুর রহমান, জি বলেন। আনিসুর রহমান, আপনার মনে হয় প্রশ্ন শেষ? আনিসুর রহমান, আপনার প্রশ্ন আছে? তাহলে আশা করি সবার প্রশ্ন মোটামুটি নিয়েছি। আজকে ক্লাস নিয়ে কোনো প্রশ্ন নেই। তো আমি বুঝতে পেরেছি সবাই আমার ক্লাস আজকে বুঝতে পেরেছে যে এই প্রায় 90 জনের মতো ছিলেন, 90 থেকে 100 জনের কাছাকাছি ছিলেন। সবাই মেবি আমার ক্লাস বুঝতে পেরেছেন। যেহেতু আমি বুঝাতে সক্ষম, আজকের ক্লাসটা কিন্তু মোটামুটি একটু কঠিন ছিল। আজকের একটি টপিক কিন্তু আমি আজকে রাখিনি। কিওয়ার্ডের টপিকটা আমি আরেকটা ক্লাস আলাদা নিয়েছি, মানে আমি দুইটা ক্লাসে নেই। একটা হলো কিওয়ার্ড আলাদা নেই, কারণ আমার মনে হয় যে দুইটা ক্লাস একসাথে নিলে স্টুডেন্ট একটু কম বুঝবে। তো আমি দুইটা টপিক দুইটা ক্লাসে নেই, এসইও ক্লাসের দুইটা ভাগ করে নেই। আগামী ক্লাসে আমরা কিওয়ার্ডটা বুঝবো, তার পরবর্তীতে আমরা এই দিয়ে ক্লাস করব, কি জানি বলে আপনার পরীক্ষা নিব। আগামী ক্লাসে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ক্লাস করার পরে আমরা পরীক্ষা নিব। তো আপনারা কিন্তু সবাই নিজেদের রোল নাম্বারটা জোগাড় করে রেখেন। আমাকে কিন্তু আবার বলেন না যে স্যার রোল নাম্বার খুঁজে পাচ্ছি না, কারণ আপনাদের ইনফো কিন্তু আমার কাছে নেই। আমি আবারও এইটা বলে শেষ করছি, আপনাদের রোল নাম্বার কিন্তু আমার কাছে নেই। আপনারা আমাকে যতই মেসেজ দিন, আপনাদের রোল নাম্বার আমার কাছে নেই। ঠিক আছে, আশা করি আমি ক্লিয়ার। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট ক্লাসের জন্য তো সবাই যেহেতু বলছেন 1 ঘন্টা রাখারই চিন্তা ভাবনা করব। তো ভালো থাকেন। জি জি জি, ওইটাই সঞ্জিতা, ওইটাই রোল নাম্বার ওইটাই, যেটা মেসেজে আপনাদের দিয়েছিল ওইটাই রোল নাম্বার, আর নাই। ভালো থাকেন, আদাব, আসসালামু আলাইকুম।